আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে আমাদের জীববিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা ছিল জীবন পাঠ, এই অধ্যায়টা আমরা A to Z শেষ করেছিলাম। তোমরা যারা ক্লাসটা দেখো নাই তারা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখবা এবং জানাবা যে ক্লাসটা কেমন লাগছে তোমাদের কাছে এবং কোনো প্রকার সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে অবশ্যই জানাতে ভুলবে না। আচ্ছা, দ্বিতীয়ত আজকের ক্লাস হচ্ছে তৃতীয় অধ্যায়ের উপর কোষ বিভাজন। এই কোষ বিভাজন অধ্যায়টা খুবই ছোট এবং জাস্ট তুমি যদি একটা কনসেপ্ট বুঝো, আমি তোমাকে জাস্ট একটা গল্প বুঝাবো বা একটা সিচুয়েশন বুঝাবো, ওই সিচুয়েশন বা ওই গল্পটা যদি তুমি ধরতে পারো তাহলে এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ কোন জায়গায় কি হচ্ছে বা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, প্রত্যেকটা জিনিস তুমি ধরে ফেলতে পারবা। তো চলো আমরা দেরি করবো না, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, আমরা খুব বেশি কথা বলবো না। তো চলো আমরা ক্লাসে চলে যাই। এই অধ্যায়টা বলতে পারো যে প্রথম অধ্যায়ের মতো মিডিয়াম হাই লেভেলের গুরুত্ব, বা বলতে পারো মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে কিন্তু রেগুলার প্রশ্ন আসে। আর যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ তাদের জন্য তো বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যদি দেখি যে কোন কোন পার্ট থেকে কি ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে কি যে কোষ বিভাজন, প্রকারভেদ, পার্থক্য, এখান থেকে মেইনলি ক এবং খতে আসে, মাঝে মধ্যে গতে আসতে পারে। এরপর হচ্ছে মাইটোসিসের যে বিভিন্ন পর্যায়, এগুলো থেকে প্রশ্ন আসে। সবচাইতে বেশি তুমি যদি এখান থেকে তিনটা জিনিস পড়তে চাও, আমি তোমাকে বলবো এই যে কোষ বিভাজন, কোষ বিভাজন অধ্যায় থেকে যদি তুমি তিনটা টপিক পড়তে চাও, ভাই আমি এত কিছু পড়তে চাই না, আমি হচ্ছে এক পৃষ্ঠার মধ্যে আমি কি এই পুরা কোষ বিভাজন শিখতে চাই, তোমাকে আমি বলবো জাস্ট হচ্ছে তুমি মেটাফেজ পড়বা, তারপর হচ্ছে অ্যানাফেজ পড়বা, আর হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব। এই যে তিনটা টপিক, এই তিনটা টপিক জাস্ট তুমি একটা পৃষ্ঠায় নোট করে ফেলো, এই তো তোমার কিন্তু এই যে জীববিজ্ঞান তৃতীয় যে অধ্যায়টা রয়েছে কোষ বিভাজন, এটার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। আর চাইলে কিন্তু আমার স্লাইডও ফলো করতে পারো, তাইলেও কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই, দেরি করবো না। তো আমরা একটু দেখি যে কোন কোন বোর্ডে এই অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে। তো আমি হচ্ছে হট কিছু জোন বাই করছি, যেমন হচ্ছে সিলেট, বরিশাল, ময়মনসিংহ, বিশেষ করে বরিশাল আর ময়মনসিংহে এখান থেকে সবসময় প্রশ্ন থাকে। তোমার বহু নির্বাচনী বলো বা হচ্ছে তোমার এই সিকিউ বলো, সৃজনশীল বলো, সবসময় বরিশাল এবং ময়মনসিংহ এদের হচ্ছে এই দুইটা বোর্ডের জন্য খুবই পছন্দের একটা, মানে এই দুইটা বোর্ডের স্যারদের খুবই পছন্দের একটা অধ্যায় হচ্ছে কোষ বিভাজন। আচ্ছা, তো চলো এগুলো নিয়ে আমাদের পুরো লাভ নাই, আমাদের হচ্ছে পুরো অধ্যায়টা আমরা পড়বো। যে দেখো এই সিলেটে কিন্তু দেখো যে একটা সালেই এই অধ্যায় থেকে 3টা এমসিকিউ আসছে, এই অধ্যায় থেকে আবার দেখো বরিশালে 4টা এমসিকিউ আসছে। ঠিক আছে, তার মানে কি এই অধ্যায়টাকে একবার না পড়ে যাওয়া যাবে না। আচ্ছা, চলো এরপরে আমরা একদম প্রথম থেকে শুরু করি যে কোষ বিভাজন এই জিনিসটা কি, এটা কি খায় না মাথায় দেয়, তাই না? তো আমরা জানি যে আমরা হচ্ছে একটা কোষ থেকে সৃষ্টি হয়েছি, একটা কোষ থেকে কোষ বিভাজনের মাধ্যমে কি হয়েছে, আমরা একটা বড় একটা জীবের আমরা সৃষ্টি হয়েছি। প্রথমে আমরা কি ছিলাম, যে আমরা হচ্ছে একটা ছোট্ট একটা কোষের জীব ছিলাম, এক কোষে একটা জীব ছিলাম। তোমরা যারা হচ্ছে আহ সামনে আমাদের ক্লাস পাবা, সমস্যা নেই, এই অধ্যায়গুলোর উপর ক্লাস পাবা। তারপরেও বলি যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে, গত ক্লাসে কিন্তু আমি দেখাই দিছি, যারা হচ্ছে গত ক্লাস করো নাই তারা হচ্ছে হয়তো মিস করছো, তারা অবশ্যই গত ক্লাসটা দেখবা। যে একটা শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে কি একটা জাইগোট সৃষ্টি হয় বা প্রথমে একটা কোষ সৃষ্টি হয়। এই একটা কোষ থেকে কি আমরা লক্ষ লক্ষ ট্রিলিয়ন, প্রায় বলতে পারো যে 100 ট্রিলিয়নের কোষ বিশিষ্ট কি আমরা একটা মানুষ হই। তো এখন বলতেছে যে যে প্রক্রিয়ায় বা যেই সিস্টেমের মাধ্যমে জীবকোষ বিভক্ত হয়ে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলতেছি, কোষ বিভাজন বলতেছি। একটি থেকে দুটি কখন হয়, যখন আমরা মাইটোসিসের কথা বলবো। একটি থেকে চারটা কখন হয়, যখন আমরা মিওসিসের কথা বলবো। তো আমরা মাইটোসিস কি, মিওসিস কি, এটা আমরা সামনে জানবো। তারপরে একটু আমার সাথে একটু পড়ে নাও যে এখানে কি ওয়ার্ডগুলো আমরা যেটা করো যে একটা কি বলে, যে যখন একটা কোষ সংজ্ঞা দেখো, আমরা যখন একটা সংজ্ঞা দেখি তখন কি করি, পুরা সংজ্ঞাটা মুখস্থ করতে চাই। এটা হচ্ছে সবচেয়ে ভুল একটা প্রক্রিয়া, যে আমরা কি করি যে পুরা সংজ্ঞাটা আমরা মুখস্থ করতে চাই। নিয়ম হচ্ছে একটা সংজ্ঞা থেকে আমি ফাইন্ড আউট করব যে কোন কোন ওয়ার্ড এখানে মূল বা কিওয়ার্ড কোনগুলা। যেমন হচ্ছে এই পুরা যে একটা লাইন, এই লাইনের মধ্যে কিওয়ার্ড কোনটা, যেমন হচ্ছে যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্ত হয়, তার মানে কি জীবকোষ বিভক্ত হচ্ছে এখানে কি একটা মেইন কাজ। ঠিক আছে, জীবকোষ বিভক্ত হয়, বিভক্ত হয়ে সে কি করে, সে হচ্ছে একটি থেকে দুটি অথবা চারটি কোষের সৃষ্টি করে। ঠিক আছে, এইটুক যদি আমি মাথায় রাখতে পারি তাহলে কি আমার কিন্তু এই কোষ বিভাজনের যে সংজ্ঞা, এটা কিন্তু আমি আর ভুলবো না। তাহলে আমাদের যেটা করতে হবে যে আমরা যখন সংজ্ঞা শিখবো, অবশ্যই আমরা দেখবো যে এখানে কিওয়ার্ড কোনগুলা। দেখবা যে একটা সংজ্ঞায় 2টা থেকে 3টা কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডগুলো আমরা ফাইন্ড আউট করবো, তাহলে কি আমি সংজ্ঞাটা মুখস্থ রাখতে পারবো বা আমার মাথায় থাকবে। প্রত্যেকটা জিনিস তো তোমার বইয়ের মতো হইতে হবে এমন কোনো কথা নাই, তুমি তোমার মতো ব্যাখ্যা করবা। তাহলে কি বললাম, যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্ত হয়, কোষ কি হয়, বিভাজন হয়, কোষের কি হয়, বিভাজন হয়, বিভাজন হয়ে একটি থেকে দুইটা হইতে পারে। মাইটোসিসের ক্ষেত্রে একটি থেকে দুইটা হয়, আর মিওসিসের ক্ষেত্রে কি হয়, একটি থেকে চারটি কোষের সৃষ্টি হয়, তাকে আমরা কি বলতেছি, কোষ বিভাজন বলতেছি। আশা করি তোমাদের ক্লিয়ার।
যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবো, আমি কিন্তু সবগুলো কমেন্ট দেখি, সবগুলো কমেন্টের রিপ্লাই দিই। আচ্ছা, এরপরে কি আছে, এবং আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে। আমাদের যে এই যে আজকে যে ভিডিওটা দেখতেছো, ভিডিওর নিচে কিন্তু তোমরা এই ক্লাসের ক্লাস পিডিএফ পাবা, তোমাদের কোনো কিছু নোট করার দরকার নাই, এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবা। তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবা। আচ্ছা, এরপর দেখো যে সকল কোষ বিভাজিত হয় না, কোন কোন কোষ বিভাজিত হয় না। আমরা কোষ বিভাজন পড়তেছি, কিন্তু এটার ব্যতিক্রমও পড়তে হবে যে কোন কোন কোষ বিভাজিত হইতে পারে না। যেমন হচ্ছে কি, প্রাণী দেহের স্নায়ু কোষ, মানে কি মস্তিষ্কের যে কোষটা আছে। তারপরে কি আছে, হৃৎপেশির কোষ, মানে কি এই যে আমাদের হার্টের যে কোষগুলো আছে। তারপর হচ্ছে পেশি কোষ, এই যে আমাদের মাসেলের যে কোষগুলো আছে, এগুলো হচ্ছে বিভাজিত হয় না। পরিণত রক্তকণিকা, রক্তকণিকা জানি আমরা 3 প্রকার, একটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর কি অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, আর প্লেটলেট মানে কি অনুচক্রিকা। আমি তারপর একটু লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি লোহিত লোহিত লোহিত, এটা হচ্ছে শ্বেত, আর এটা কি অনুচক্রিকা। আচ্ছা, আর লাস্টে কি নেফ্রন। নেফ্রন হচ্ছে কোথায় থাকে, নেফ্রন হচ্ছে বলতে পারো যে কিডনি, হ্যাঁ, বা বৃক্কের একক, ঠিক আছে, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। বৃক্ক বা কিডনির যে কোষটা আছে, ঠিক আছে, কিডনিতে যেটা থাকে এটা কি নেফ্রন। আচ্ছা, নিউরন, যেমন স্নায়ু কোষটাকে আমরা কি বলি, নিউরন বলি, নিউরন, নিউরন, নেফ্রন, ঠিক আছে। তারপর হচ্ছে হৃৎপেশির কোষ, পেশি কোষ, এগুলো কি হয় না, কখনোই বিভাজিত হয় না। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে কোষ বিভাজন, কোষ বিভাজনটাকে আমরা একটু, আমাদের বইয়ে ভাবে আছে, কিন্তু আমি চাচ্ছি যে একটু সুন্দর হয়ে তোমাদেরকে পড়াইতে, ঠিক আছে। তো কোষ বিভাজন প্রথমে আমরা দেখি যে কোষ বিভাজন, কোষ বিভাজন তোমাদের বইয়ে মেইনলি 2টা কোষ বিভাজন নিয়ে কথা বলা হয়েছে, কিন্তু আবার 3টা নিয়েও কথা বলা হয়েছে, কারণ কি এমাইটোসিস নিয়ে খুব একটা ভালোভাবে কথা বলা হয় না, কিন্তু এমাইটোসিস থেকে এমসিকিউ প্রশ্ন দেয়। তোমাদেরকে আমি দেখাবো যে এমাইটোসিস থেকে এমসিকিউ প্রশ্ন আসে, মানে হচ্ছে বইয়ে সুন্দরভাবে লেখা নাই, কিন্তু কি প্রশ্ন আসে, এই জন্য আমাদের কষ্ট করে পড়তে হবে। তো দেখো, কোষ বিভাজনকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এমাইটোসিস, 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 এমাইটোসিসকে আমরা কি বলি, প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। আচ্ছা, এটা আমি পরে লিখতেছি, হ্যাঁ, এমাইটোসিস, তারপর হচ্ছে কি মাইটোসিস, মাইটোসিস, আর আরেকটা হচ্ছে কি মিওসিস। তোমরা এটা সবাই জানো, মিওসিস, মিওসিস। আচ্ছা, মিওসিস। আচ্ছা, এই এমাইটোসিস যেটা, এটাকে আমরা কি বলি, প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। কি বলি, প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। এটাকে আমরা কি বলতেছি, প্রত্যক্ষ কোষ বিভাজন, সরি, এটাকে আমরা বলতেছি প্রত্যক্ষ কোষ বিভাজন। তারপরে মাইটোসিসকে আমরা কি বলি, সমীকরণিক কোষ বিভাজন। কেন বলি সামনে দেখব, সমীকরণিক কোষ বিভাজন। আর যেটা হচ্ছে মিওসিস, সেটাকে আমরা কি বলি, হ্রাসমূলক কোষ বিভাজন। কেন হ্রাসমূলক বলি সেটা আমরা সামনে দেখব। আচ্ছা, হ্রাসমূলক তো এইভাবে না, মূলক কোষ বিভাজন। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে 3 ধরনের কোষ বিভাজন আছে। একটা হচ্ছে এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এমাইটোসিস নিয়ে তোমাদের বইয়ে তেমন কিছু বলা নাই, তারপরে তোমাদের যেহেতু আগ্রহ জন্মে যে এমাইটোসিস জিনিসটা কি, আমি একদম শর্টকাটে বলি। এমাইটোসিস জিনিসটা হচ্ছে যে কিরকম, তোমাদের কিভাবে দেখাতে পারি। মনে করো যে এই একটা ধরো একটা কোষ, এই কোষটা কি হবে, মাঝখানে একটু চেপে যাবে, চেপে যেয়ে 2টা আলাদা কোষ হবে, 2টা আলাদা কোষ পরবর্তীতে কি হবে, বড় হয়ে যাবে। মানে কি জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে ধরো একটা কোষ আছে, ধরো এরকম একটা কোষ আছে, এই যে কোষ, এই কোষটা কি করবে, এক সময় মাঝখানের দিকে চেপে যাবে, কি হবে, এক সময় মাঝখানের দিকে এরকম কি ডাম্বেল আকৃতির এরকম হয়ে চেপে যাবে। এত তো ডিজাইনের দরকার ছিল না, এরকম কি মাঝখানে চেপে যাবে এবং কি 2টা আলাদা কোষে বিভাজিত হবে, ঠিক আছে। এই তো এই সিস্টেমটা কি আমি বলতেছি এমাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। কোনো ঝামেলা টামেলা নেই, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের জানতে হবে যে কোন কোন জায়গায় প্রত্যক্ষ কোষ বিভাজন বা এমাইটোসিস হয়, ঠিক আছে। এমাইটোসিস কোথায় হয়, কারণ কি এটা হচ্ছে আমাদের লাগবে কিসের জন্য, এমসিকিউর জন্য। বইয়ে খুব ভালোভাবে লেখা না থাকলেও এমসিকিউ এ মাঝে মধ্যে চলে আসে, আমরা সলভ করব, তখন দেখবা যে কেন আমরা পড়লাম, মানে হুদেই পড়ছি এরকম না। আমি হচ্ছে ক্লাসে এমন কিছু পড়াবো না যেটা হচ্ছে তোমাদের লাগবে না। আচ্ছা, এমাইটোসিস। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে, এটা আমরা চাইলে এইভাবে মনে রাখতে পারি যে বি পে, ঠিক আছে, বি পে, বি পে, ঠিক আছে, এটা চাইলে আমরা বি পে দিয়ে মনে রাখতে পারি, বি পে, ঠিক আছে। আচ্ছা, বিতে কি, বিতে হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া,
রিয়া। পিতে হচ্ছে প্রোটোজোয়া, প্রোটোজোয়া। পিতে তুমি একটা জিনিস পড়তে পারো, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক জীব, প্রোক্যারিওটিক সেলযুক্ত জীব, বা বলতে পারো আদিকোষী জীব। ঠিক আছে, ক্যারিও মানে কি বলতো, আগের ক্লাসে পড়ছিলাম, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, প্রোক্যারিওটিক সেল বা বলতে পারো আদিকোষী জীব। এতে হচ্ছে অ্যামিবা। এখন সবাই একটু কমেন্টে লেখো তো যে প্রোটোজোয়া, অ্যামিবা এই দুইটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? অ্যামিবা, হ্যাঁ, অ্যামিবা। আর লাস্টে ওয়াইতে হচ্ছে ইস্ট। ঠিক আছে, তোমরা চাইলে ইংলিশ বানানো শিখতে পারো, যারা খুব ভালো তারা শিখো, যারা আমার মতো একটু দুর্বল তাদের শেখার দরকার নেই, এগুলো আসে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে নামগুলা শিখলেই হবে, এমসিকিউর জন্য জানলেই হবে। ঠিক আছে, আচ্ছা, ব্যাকটেরিয়া। তো তাহলে কি দেখলাম যে কোন কোন জায়গায় অ্যামাইটোসিস হয়, বা বলতে পারো কোন কোন জীবে হয়, কোন 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 জীবে হয়। ঠিক আছে, কোন কোন জীবে হয়। এটা হচ্ছে কিসের জন্য, আমরা হচ্ছে এমসিকিউর জন্য বললাম। ঠিক আছে, আমি বলে দিব কোনটা কিসের জন্য লাগবে, এটা হচ্ছে এমসিকিউর জন্য, মাঝে মধ্যে আসে। ঠিক আছে, তাহলে কি বললাম, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা প্রোক্যারিওটিক সেলযুক্ত জীব বা আদিকোষী জীব, অ্যামিবা, আর হচ্ছে কি ইস্ট। সবাই বলো তো ইস্ট কোন রাজ্যের অন্তর্ভুক্ত? আচ্ছা, আমি তারপরে সামনে বলে দিব যে কোনটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, একটু মনে করাই দিব। আচ্ছা, এই যে দেখো যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন জীবে ঘটে, বইয়ে নাই কিন্তু কি দিনাজপুর বোর্ডে কিন্তু চলে আসছিল। তাহলে দেখো যে ব্যাকটেরিয়া, ফার্ন, মস, নিটাম। একটু আগে আমরা দেখছিলাম যে বি পে ব্যাকটেরিয়া, তাহলে আনসার কি হবে? ব্যাকটেরিয়া। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই পারবা। আচ্ছা, আমি এবার আনসারটা দিয়ে দিই। প্রোটোজোয়া আর অ্যামিবা এটা হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আমাদের প্রোটিস্টার অন্তর্ভুক্ত, প্রোটিস্টা। আর ইস্ট হচ্ছে কি ফানজাই। আচ্ছা, ওকে। এরপর আমরা দেখব যে মাইটোসিস। আচ্ছা, আমরা কি দেখছিলাম যে অ্যামাইটোসিস, মাইটোসিস আর কি মিওসিস। এই যে মাইটোসিস কোষ বিভাজনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে কি ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিও মানে কি? ক্যারিও মানে হচ্ছে, আমি এখানে লিখে দিই, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর সাইটো মানে কি? সাইটোপ্লাজম বা সেল। সাইটোপ্লাজমও বোঝানো হয়, সেলও মাঝে মধ্যে বোঝানো হয়, তো যখন যেটা আর কি প্রযোজ্য। আচ্ছা, তাহলে এই যে আমাদের মাইটোসিস কাকে বলে এটা একটু দেখে নেই। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। এখন তুমি বলতে পারো, ভাই আপনি একটু আগে বললেন যে অ্যামিবা, ইস্ট, প্রোটোজোয়াতে অ্যামাইটোসিস হয়। অ্যামিবা, প্রোটোজোয়া, ইস্ট এগুলো কিন্তু সুকেন্দ্রিক জীব। লাস্ট ক্লাস যারা করছো তার কিন্তু খুব ভালোভাবে মনে আছে যে তোমার মনের রাজ্যের যারা, তারা হচ্ছে আদিকোষী জীব, বাকি সবাই কি সুকেন্দ্রিক জীব। তাহলে এখানে কেন আসছে? এগুলো হচ্ছে ব্যতিক্রম বলতে পারো। ঠিক আছে, মাইটোসিসের কিছু ব্যতিক্রম। নরমালি কোথায় দেখা যাবে মাইটোসিস? দেখা যাবে হচ্ছে প্রকৃত বা সুকেন্দ্রিক কোষে দেখা যাবে। কোথায় দেখা যাবে? প্রকৃত বা সুকেন্দ্রিক কোষে দেখা যাবে, এবং এটা কি একটা ধারাবাহিক প্রক্রিয়া। অ্যামাইটোসিস যেমন হুট করে কি মাঝখান থেকে কি হয়ে গেছিল, অ্যামাইটোসিস কি হয়েছিল মাঝখানে হচ্ছে, সরি, অ্যামাইটোসিসে যেটা দেখা গেছিল, অ্যামাইটোসিসে কি হয়েছিল মাঝখানে হচ্ছে দুই ভাগে চেপে ভাগ হয়ে গেছিল। কিন্তু এইবার আমি এটা জিনিসটা দেখতে পারবো না। এবার কি কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাবে। কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যাবে এটা আমরা সামনে দেখবো। তাহলে এটা কি করতেছে? এটা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হচ্ছে। কি হচ্ছে এটা? কি হচ্ছে? একটা ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হচ্ছে। কি করতেছে? একটা ধারাবাহিক প্রক্রিয়া সে কি করতেছে? মেনটেন করতেছে। কি করতেছে? ধারাবাহিক প্রক্রিয়া মেনটেন করতেছে। ঠিক আছে, এবং কি করতেছে? দুইটা অপত্য কোষ সৃষ্টি করতেছে। আর চারটা অপত্য কোষ কখন সৃষ্টি হবে? যখন হচ্ছে আমরা মিওসিসের ক্ষেত্রে যাব। ওই যে আমরা কোষ বিভাজনের সংজ্ঞা পড়ছিলাম না, যে একটি থেকে দুটি অথবা চারটি। দুটি কখন হবে? দুটি হবে যখন হচ্ছে আমরা কোথায় থাকবো? আমরা হচ্ছে মাইটোসিস থাকবো। ঠিক আছে, আমরা কই পড়ছিলাম? এটা হচ্ছে এইখানে পড়ছিলাম। এই যে দুইটি হবে কোন ক্ষেত্রে? মাইটোসিসের ক্ষেত্রে। আর চারটি হবে কোন ক্ষেত্রে? মিওসিসের ক্ষেত্রে। মাইটোসিস, এটা কি মিওসিস।
আশা করি তোমাদের যে সমস্যাগুলা কনসেপ্টে যে সমস্যাগুলো থাকে আশা করি সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। পুরো ক্লাসটা থাকলে আশা করি দেখবা কি যে কোনো প্রকার সমস্যা থাকবে না। আচ্ছা গেল, তাহলে কি বললাম যে কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত কোষী জীবের কোষ বিভাজন হয় এবং একটি কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়, সেটাকে আমরা কি বলতেছি? মাইটোসিস কোষ বিভাজন বলতেছি। এখন এই মাইটোসিস কোষ বিভাজন দুইটা ভাগে হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হবে, এরপর হচ্ছে সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে যে সকল অঙ্গাণু থাকে রাইবোজোম, গোলজি বডি, প্লাস্টিড এগুলো বিভাজিত হবে। তার মানে কি, ধর একটা কোষ আছে, ধর এরকম কি আছে একটা কোষ আছে, ঠিক আছে, এরকম কি আছে একটা কোষ আছে, মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস। প্রথমে কি হবে, এই নিউক্লিয়াসটা ভাঙবে, এটাকে আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস। এরপর হচ্ছে বাকি জিনিসগুলো ভাঙবে, সেটাকে আমরা বলতেছি সাইটোকাইনেসিস। কিন্তু তোমাদের বই একটা জিনিস বলা আছে, তোমরা যখন ইন্টারে পড়বা সেটা একটু বিস্তারিতভাবে পড়বা, সেটা হচ্ছে এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস হওয়ার আগে সে যেহেতু একটা বিভাজন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, সে হচ্ছে মানসিকভাবে একটা প্রস্তুতি নেয়, ঠিক আছে। এই যে সে কোষ বিভাজনের পূর্বে সে যে একটা প্রস্তুতি দশাতে থাকে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ইন্টারফেস। ইন্টারফেস, ইন্টারফেসকে আমরা কি বলতেছি? প্রস্তুতি দশা। তোমাদের বই আছে, একটু দেখে নিও, ঠিক আছে। ইন্টারফেস বা বলতে পারো প্রস্তুতি দশা, প্রস্তুতি দশা। তাহলে আমরা কি বললাম যে ইন্টারফেসও দেখা যায়, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। তাহলে ইন্টারফেস কোথায় হবে? ইন্টারফেস অবশ্যই ক্যারিওকাইনেসিসের আগে হবে, বা মাইটোসিস কোষ বিভাজনের আগে যেই বিশ্রাম দশা থাকে বা যেই প্রস্তুতি দশা থাকে সেটাকে আমরা বলতেছি কি ইন্টারফেস। ক্যারিওকাইনেসিস মানে কি? নিউক্লিয়াসের যে বিভাজন সেটাকে আমরা বলতেছি ক্যারিওকাইনেসিস, যেহেতু ক্যারিও মানে নিউক্লিয়াস, আর সাইটোপ্লাজমের যে বিভাজন সেটাকে আমরা কি বলতেছি? সাইটোকাইনেসিস। আশা করি এটা থেকে তোমাদের কোনো প্রকার সমস্যা নাই। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সামনে আগাই যে ক্যারিওকাইনেসিসের ধাপ কোনগুলা? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো সবগুলা কি ক্যারিওকাইনেসিসের ধাপ, সাইটোকাইনেসিসের ধাপ না, ঠিক আছে। এই নিউক্লিয়াসটাই হচ্ছে কি এই পাঁচটা ভাগে ভাগ হয়। যদিও তোমার এই যে প্রোমেটাফেজ, এটা হচ্ছে তোমরা যখন হায়ার স্টাডি করবা, যখন ভার্সিটিতে পড়বা, মেডিকেলে পড়বা, তখন দেখবে কি এই প্রোমেটাফেজ দিয়ে খুব একটা কথা হয় না। তো ওই ক্ষেত্রে দেখবে কি চারটা, যেহেতু এখন তোমাদের পাঁচটা আছে, এসএসসি এইচএসসি তে তোমরা পাঁচটাই পড়বা, ঠিক আছে। এই যে পাঁচটা ধাপ, এই পাঁচ ধাপে কি হয়? শুধুমাত্র নিউক্লিয়াসটাই বিভাজিত হয়, সাইটোপ্লাজম একটা আলাদা সিস্টেমে বিভাজিত হয়। আচ্ছা গেল, এরপর হচ্ছে আমাদের যে প্রথম যে ধাপ প্রোফেজ। প্রোফেজে কি হয়? আচ্ছা, এখন তোমাদেরকে আমি কি করব, এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে তোমাদেরকে ছোট্ট একটা গল্পের মাধ্যমে পুরা কোষ বিভাজন সিস্টেমটা বুঝাবো। মনে করো যে কোষ বিভাজনে মেইনলি কি হয়? কোষ বিভাজনে হচ্ছে তোমার কাছে ধরো একটা কোষ আছে, কোষে অনেক জিনিসপত্র আছে, সব জিনিসপত্র এখানে মানে মূল জিনিস না, বা সব জিনিসপত্র কি মেইন না। এখানে আমরা সবাই জানি, তোমরা একটু অন্তত জানো যে ক্রোমোজোমকে আমরা জানি কি, ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে বংশগতির ধারক ও বাহক, ঠিক আছে। একটা জাস্ট জিনিস বুঝো তাইলেই হয়ে যাবে, ঠিক আছে। ক্রোমোজোম হচ্ছে কি বংশগতির ধারক এবং বাহক, এবং বলতে পারো যে মানবদেহের যত ধরনের বৈশিষ্ট্য, যত ধরনের বলতে পারো যে যত ধরনের বৈশিষ্ট্য, বলতে পারো মানুষ কি করবে কি না করবে, মানুষের যে আচরণ, বৈশিষ্ট্য, আচরণ সবকিছুই কি এই ক্রোমোজোমের মধ্যে নিহিত আছে, বা শুধুমাত্র মানুষ না, সব জায়গার মানে সব জীবের ক্ষেত্রে। তাহলে কি বললাম? জীবের সকল বৈশিষ্ট্য ক্রোমোজোমে থাকে, ক্রোমোজোমে বিদ্যমান, ঠিক আছে। সকল বৈশিষ্ট্য ক্রোমোজোমে বিদ্যমান। আচ্ছা, এখন আমি যেহেতু কোষ বিভাজন করব, তাহলে আমার মেইন কনসার্ন থাকবে কোনটার বিভাজন? ক্রোমোজোমের বিভাজন। কারণ ক্রোমোজোমের মধ্যে, ক্রোমোজোম হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে কি সবকিছু নিহিত আছে। এজন্য যখনই আমি কোষ বিভাজনের কথা চিন্তা করব, তখন আমার মেইন কনসার্ন থাকবে হচ্ছে ক্রোমোজোমকে আমাকে বিভাজিত করতে হবে। যদি আমি ক্রোমোজোমের সঠিক বিভাজন করতে পারি, তাইলেই কি আমার কোষ বিভাজন সম্পন্ন। এই যে আমরা বললাম যে পাঁচটা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই পাঁচটা ধাপে মিলে কি হয়? ধরো একটা কোষ, এই কোষের মধ্যে এই জায়গায় কি আছে? নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের বিভিন্ন জায়গায় তোমার কি আছে? ক্রোমোজোম ছড়ানো ছিটানো আছে। কি আছে? ক্রোমোজোমগুলো হচ্ছে ছড়ানো ছিটানো আছে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় কি আছে? ক্রোমোজোম ছড়ানো ছিটানো আছে। এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে, এখানে কিছু আছে। আচ্ছা, প্রোফেজ দশায় কি হয়? এ হচ্ছে প্রস্তুতি শুরু করে যে আমি কি করব, এই যে আমার বিভিন্ন জায়গায় যে ক্রোমোজোমগুলো আছে, ধরো তুমি আর একটু সুন্দরভাবে শেখার ট্রাই করো, যে এরকম যে ধরো হঠাৎ করে একটা ঘোষণা দেওয়া হইলো যে ঢাকাকে দুই ভাগে ভাগ করা হবে।
এখন ঢাকাকে যদি দুই ভাগে ভাগ করা হয়, ধরো ঢাকা দক্ষিণ আর ঢাকা উত্তর, দুইটা ভাগে ভাগ করা হবে। ঢাকা কি করা হবে? ঢাকাকে দুই ভাগে ভাগ করা হবে, ঢাকা দক্ষিণ আর হচ্ছে ঢাকা উত্তর। এটা হচ্ছে উত্তর ধরো, আর এটা কি দক্ষিণ। আচ্ছা, দুই ভাগে ভাগ করব। তোমার মেইন কাজ কি? মেইন কাজ হচ্ছে দুই পাশে যাতে সবকিছু সেম থাকে। সবকিছু সেমের মধ্যে এই ঢাকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি বা ইম্পর্টেন্ট বস্তু কি? যদি বস্তু বলা ঠিক না, একটা দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মানুষ। ঠিক আছে, আমার কি করতে হবে? এই যে তোমার সারা ঢাকার মধ্যে যত মানুষ আছে সবগুলাকে একটা সেন্টার পয়েন্ট আনতে হবে। ঠিক আছে, সবাইকে সেন্টার পয়েন্ট আনতে হবে। আয়না গুনতে হবে যে ঠিক আছে, তাহলে আমাদের ঢাকাতে 2 কোটি মানুষ আছে। ঠিক আছে, যেহেতু ঢাকা দুই ভাগে ভাগ হচ্ছে, দক্ষিণে 1 কোটি মানুষ চলে যান আর উত্তরে 1 কোটি মানুষ চলে যান। তাহলে কি হবে? ঢাকাটা বিভাজিত হয়ে যাবে, বা ঢাকা হচ্ছে দুইটা সমান ভাগে ভাগ হবে। এরপরে যে দালান কোঠা, এটা তো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নেওয়াই যাবে। ঠিক আছে, ওগুলো হচ্ছে অন্য হিসাব। তো আমার মেইন কাজ কি? মানুষকে সমান ভাগে ভাগ করা। তো যখন আমরা প্রোফেজ দশায় আসি, তখন হচ্ছে এই প্রস্তুতি দশাটা শুরু করে। তারপর হচ্ছে প্রো মেটাফেজে কি হয়, যে এরা যে বিভিন্ন জায়গা থেকে যে মাঝখানে আসবে, একটা সেন্টারে আসবে। ধরা হইলো কি, যে 1 তারিখে সবাই হাতির ঝিলে আসবেন, হাতির ঝিলে মানুষের গণনা হবে। গণনা হওয়ার পর কি করব আমরা? হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাব। ঠিক আছে, সমান দুই ভাগে ভাগ হয়ে যাব। তো এখন বর্তমানে কি হয়েছে, এরকম হইতে পারে যে দক্ষিণে হচ্ছে 1.5 কোটি আছে, উত্তর হচ্ছে 1/2 কোটি আছে। ঠিক আছে, তো আমরা কি করব? সবাই মাঝখানে আসবো, 2 কোটি হবে, 1 কোটি এই সাইডে যাবে, 1 কোটি এই সাইডে যাবে। এটাই তো। তো ক্রোমোজোম আমরা জানি, ধরো মানুষের কথাটা হিসাব করো, মানুষের ক্রোমোজোম হচ্ছে 46টা। তো 46টা ক্রোমোজোম 46 জায়গায় থাকে। তো আমি কি করব? এই 46টা ক্রোমোজোমকে প্রথমে মাঝখানে আনবো। তো মাঝখানে আনার জন্য আমার অবশ্যই একটা রাস্তা দরকার বা একটা গাড়ি দরকার। তো এই জন্য দ্বিতীয় যে ধাপ প্রোমেটাফেজ ধাপে কি হবে? এই যে তোমার নিউক্লিয়াসটা আছে না, এই নিউক্লিয়াসের মাঝখানে কিছু রাস্তা সৃষ্টি হবে। ঠিক আছে, কিছু রাস্তার সৃষ্টি হবে। এই যে রাস্তাগুলো সৃষ্টি হচ্ছে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি স্পিন্ডল যন্ত্র। ঠিক আছে, স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার। এই ফাইবার দিয়ে কি করবে? এই যে ক্রোমোজোমগুলো আছে না, এই ক্রোমোজোমগুলো হচ্ছে মাঝখানে আসা শুরু করবে। সবাই হচ্ছে মাঝখানে আসা শুরু করবে। মেটাফেজ ধাপে কি হবে? সবাই মাঝখানে এসে হাজির হবে। সবাই কি হবে? মাঝখানে এসে হাজির হবে। আচ্ছা, সবাই মাঝখানে এসে হাজির হওয়ার পর অ্যানাফেজ ধাপে আমি কি করব? সবাইকে দুই ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করে দুই সাইডে পাঠিয়ে দিব। ঠিক আছে, আর টেলোফেজ ধাপে কি হবে? এই যে যেমন হচ্ছে যখন আমি কোনো কিছু বৃহৎ স্বার্থে যখন কোনো কাজ করি, তখন দেখবে কি কিছু কিছু জিনিস লস হয়। যেমন হচ্ছে প্রোফেজ দশায় কি হয়, যে তোমার নিউক্লিওলাস, তারপর হচ্ছে নিউক্লিওর মেমব্রেন, এগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু পরবর্তীতে টেলোফেজ দশায় কি হবে? যে এগুলো কি আবার নতুন করে সৃষ্টি হবে। দেখা যাবে কি, যে যখন হচ্ছে তুমি ঢাকাকে দুই ভাগে ভাগ করবা, তখন দেখা যাবে কি কিছু দালান কোটা নষ্ট হবে, কিছু অফিস নষ্ট হবে। ঠিক আছে, দেখা যাবে কি উত্তরে হচ্ছে অফিস কম, দক্ষিণ অফিস বেশি, কিছু অফিস ভেঙে ফেলতে হবে। তো এই জন্য কি করা হয়, যে দেখা যায় কি নিউক্লিওলাস আর কি নিউক্লিয়ার মেমব্রেন তখন বিলুপ্ত হয়ে যায়। টেলোফেজ দশায় সবগুলো কি আবার ব্যাক করে। এই একটা সিম্পল জিনিস যদি তুমি ধরতে পারো, যদি নাও ধরতে পারো তখন সমস্যা নাই, আমি আরো বিস্তারিত হয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো যে কোন ধাপে কি হয়। জাস্ট একটু মনে রাখো, আমাদের কাজ হচ্ছে সবগুলা ক্রোমোজোমকে একটা নির্দিষ্ট জায়গায় আনবো, এনে দুই ভাগে ভাগ করে দিব। এটাই হচ্ছে কি আমাদের কোষ বিভাজন। আচ্ছা, তো দেখো প্রোফেজ দশায় কি হয়। প্রোফেজ দশাটা হচ্ছে সবচাইতে দীর্ঘস্থায়ী দশা। এই দশায় হচ্ছে সে প্রস্তুতি নেয়, সে মানসিকভাবে প্রস্তুতি নেয়। যে কোনো কিছু যখন তুমি বিভাজন করবা, তখন কি প্রথমে মানসিকভাবে তোমার কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। যদিও আমি এটা মানায় বলছি, আমার মতো বলছি, আসলে মানসিক কোনো ব্যাপার না, এটা হচ্ছে কি একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার থাকে। তো এবং এই দশায় কি হয়, যে তোমার জল বিয়োজন হয়। কি হয়? যে জল বিয়োজন হয়। তো যদিও এটা একটু কন্ট্রোভার্সি আছে, তোমাদের বইয়ে লেখা আছে যে এটা আসলে কি জল বিয়োজন হয় কিনা। অনেকে বলছে যে জল বিয়োজন হয়, অনেকে বলছে জল বিয়োজন হয় না। তো আমরা ধরে নিচ্ছি জল বিয়োজন হয়। তো জল বিয়োজন কোথা থেকে হয়? জল বিয়োজন হবে কোথা থেকে? ক্রোমোজোম থেকে। ক্রোমোজোম থেকে। ক্রোমোজোমগুলো কি থাকে? ক্রোমোজোমগুলো হচ্ছে এরকম লম্বা লম্বা থাকে। ঠিক আছে, এরকম কি থাকে? ক্রোমোজোমগুলো হচ্ছে এরকম লম্বা লম্বা থাকে। ঠিক আছে, যখনই জল বিয়োজন হয়, এগুলো কি আরো খাটো হয়ে যায়। কি হয়ে যায়? আরো খাটো এবং মোটা হয়ে যায়। জল বিয়োজন হয়ে কি হয়? লম্বা লম্বা ক্রোমোজোমগুলা খাটো এবং মোটা হয়ে যায়। এবং পরবর্তীতে কি হয়? সেন্ট্রোমিয়ার ব্যতীত, সেন্ট্রোমিয়ার কোনটা? মাঝখানের যে অরঞ্জিত অংশ বা মিডল সেন্টার যেটা, সেটাকে আমরা কি বলতেছি? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ হয়, বা অনুদৈর্ঘ্য বরাবর। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য, আরটা কি? অনুপ্রস্থ। তো ক্রোমোজোমগুলো পরবর্তী ধাপে কি করে? যে অনুদৈর্ঘ্য বরাবর বা লম্বালম্বি বরাবর দুই ভাগে ভাগ হয়। তাহলে কিরকম হয়? তখন হচ্ছে অনেকটা এরকম হয়ে যায়। ঠিক আছে, অনেকটা হচ্ছে এরকম হয়ে যায়। এই দশাটা আসে। ঠিক আছে, তাহলে কি বললাম? যে ক্রোমোজোমগুলো হচ্ছে ক্রমাগত খাটো এবং মোটা হয়, নিউক্লিয়াসটা আকারে বড় হবে, ক্রোমোজোমগুলো খাটো হওয়া শুরু করবে, নিউক্লিয়াসটা আগে
মানে একটু বড় হওয়া শুরু করবে, ঠিক আছে? কারণ কি নিউক্লিয়াসটা একটু পরে মারা যাবে, ওই যে বলে না যে পিপিলিকার পাখা গজায় মরিবার তয়ে, তো একটু পরে নিউক্লিয়াস মরে যাবে, এই জন্য আগে কি একটু করে বড় হচ্ছে, ঠিক আছে? বা নিউক্লিয়াসটা আকারে বড় হচ্ছে, ঠিক আছে? নিউক্লিয়াস না, মেইনলি হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসটা আকারে বড় হবে এবং ক্রোমোজোমগুলো খাটো হওয়া শুরু করবে। আচ্ছা, এবং ক্রোমোজোম কি করতেছে যে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত, এই যে যেটা বললাম যে সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে দুইটা সূত্রে বিভক্ত থাকে, প্রত্যেকটা সূত্রকে ক্রোমাটিড বলা হয়। এই যে একটা সূত্র বা এই পার্টটা হচ্ছে একটা ক্রোমাটিড, এই পার্টটা হচ্ছে কি আরেকটা ক্রোমাটিড। তাহলে আমরা কি পাইলাম? একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড পাইলাম। কি পাইলাম? একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমাটিড পাইলাম। এবং এই দুইটা ক্রোমাটিডের এত পাওয়ার যে এই দুইটাকে যদি তুমি আলাদা করে দাও, এরা কি নিজের আবার কি পূর্ণাঙ্গ ক্রোমোজোম তৈরি করতে সক্ষম, ঠিক আছে? এইটুকু কি, এইটা আমাদের প্রোফেজ শেষ। তাহলে কি বললাম যে প্রোফেজ হচ্ছে, আমার সাথে একটু পড়ো, প্রোফেজ হচ্ছে সবচাইতে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কি হবে? ক্রোমোজোম থেকে জল বিয়োজন হবে, পানি শুকায় যাবে। যখনই পানি শুকাবে, পানি শুকালে কি হবে? এটা হচ্ছে লম্বা থেকে খাটো এবং মোটা হবে। এবং এক সময় কি হবে? এই যে লম্বালম্বি বরাবর সেন্ট্রোমিয়ারকে ইনট্যাক্ট রেখে, ঠিক আছে? সেন্ট্রোমিয়ারটা হচ্ছে ইনট্যাক্ট থাকবে, ঠিক আছে? সেন্ট্রোমিয়ারকে ইনট্যাক্ট রেখে এ কি করবে? লম্বালম্বি ভাবে বিভাজিত হবে। যখনই লম্বালম্বি ভাবে বিভাজিত হবে, প্রত্যেকটা পার্টকে আমি কি বলবো? ক্রোমাটিড বলবো। ওকে, আচ্ছা। আর এছাড়া কি হবে? যে তোমার নিউক্লিয়াসটা আকারে বড় হবে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। আর পুরো জিনিসটা কি মেইনলি এই দুইটা ছাড়া, ঠিক আছে? এই দুইটা ছাড়া, এই যে এই দুইটা ছাড়া আমি মনোকালি দিয়ে দেখাই দিচ্ছি যে এই দুইটা ছাড়া, এই যে এই দুইটা ছাড়া পুরাটাই কি ক্রোমোজোম নিয়ে না? সামনে দেখবা সবকিছু কি ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের বিভাজনটাই কি মেইনলি কোষ বিভাজনের মেইন অংশ। আচ্ছা, এগুলোকে আমরা কি বলতেছিলাম? ক্রোমাটিড বলতেছিলাম। ক্রোমাটিড, ক্রোমাটিড, ঠিক আছে? ক্রোমাটিড বলতেছি, ঠিক আছে? আচ্ছা, সুন্দর করে লিখে দিই, এগুলোকে আমরা কি বলতেছি? ক্রোমাটিড, ক্রোমাটিড বলতেছি। ওকে, একটু তো বুঝতে পারছো যে কাহিনী কি হচ্ছে? আচ্ছা, এরপরে হচ্ছে এই যে দেখো মেইনলি কি হচ্ছে, এই যে তোমার এই যে লম্বা লম্বা যে ক্রোমোজোমগুলা, লম্বা লম্বা ক্রোমোজোমগুলা দেখো, এই যে দেখো এখানে কি হচ্ছে, এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে দেখো এখানে হচ্ছে, এই যে দেখো লম্বা লম্বা যে ক্রোমোজোমগুলা, এই যে লম্বা লম্বা, তোমাদের বইগুলো একটু বের করো, এই যে লম্বা লম্বা ক্রোমোজোমগুলা কি করতেছে? এই যে মাঝখান বরাবর দুই ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে? এরকম ভাগে ভাগ হচ্ছে, মানে হচ্ছে আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম, ঠিক আছে? এখন হচ্ছে এরকম। এটা কি এখানের মেইন পরিবর্তনটা হচ্ছে। আচ্ছা, ওকে, এরপরে যে ধাপ এটা হচ্ছে কি? আচ্ছা, একটা এমসিকিউ সলভ করি, সবাই ট্রাই করো, সবাই হচ্ছে 2 লিখে হচ্ছে এমসিকিউটা আনসার করবে, আমি দেখবো যে কারা কারা পারে, ঠিক আছে? আমি হচ্ছে 5 সেকেন্ড সময় দিচ্ছি, পড়ার পর 5 সেকেন্ড সময় দিব, তোমরা হচ্ছে পজ করে এমসিকিউটা আনসার করবা। যে কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ডে আসছে। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়? যারা হচ্ছে আগের ক্লাসে এমসিকিউ আনসার করছিল সবার কিন্তু আমি রিপ্লাই করছি বা সবার আনসারগুলো আমি দেখছি। সবাই হচ্ছে 2 লিখে ক খ গ ঘ বা 2 এ বি সি ডি লিখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, এ বি সি ডি এভাবে চাইলে আনসার করতে পারো, যে 2 এ বা 2 বি এভাবে চাইলে তোমরা সবগুলাই আনসার করতে পারো। তাহলে কি বললাম যে কোষ বিভাজনে কোন ধাপে পানি হ্রাস পায়? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ না টেলোফেজ। আচ্ছা, এর পরের যে ধাপ আরো ইন্টারেস্টিং ধাপ, সেটা হচ্ছে কি প্রোমেটাফেজ। তো আমি বলছি যে সবগুলা ক্রোমোজোম বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে প্রোফেজ দশায়। প্রোমেটাফেজ দশায় কি করব? সবাইকে আমি সেন্টারে আনবো, মিডিলে আনবো। এই যে মিডিলে আনবো, হ্যাঁ, মিডিলে যে আনবো, এই যে একটা কোষ, এই কোষের মাঝখানে কি আছে? ধরো এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা বড় করে আগাইতেছি, কারণ কি নিউক্লিয়াসটা এখানে মেইন। তো এই নিউক্লিয়াসে যে আমি এখানে ধরো একটা ক্রোমোজোম আছে, এতক্ষণ কি ছিল? প্রথম দশায় ছিল এরকম, এরকম লম্বা লম্বা সুতার মতো ছিল। এখন কি হয়েছে? এরকম দুইটা ভাগে ভাগ হয়েছে না? এরকম কি দুইটা ক্রোমাটিড তৈরি করছে না? এই যে ক্রোমোজোমগুলা, এই যে এক্স আকৃতির যে ক্রোমোজোমগুলা, কষ্ট দিও না। আচ্ছা, এক্স আকৃতির যে ক্রোমোজোমগুলা, এই এক্স আকৃতির ক্রোমোজোমগুলা কি করবে? মাঝখানে আসবে। মাঝখানে আসার জন্য তার তো একটা রাস্তা লাগবে, একটা যানবাহন লাগবে। এই যানবাহনটা কি বা এই রাস্তাটা কি? এই রাস্তাটাই হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু। স্পিন্ডল যন্ত্র কোনটা? এই পুরা জিনিসটা কি, মানে এই যে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা তন্তু, আর পুরো সিস্টেমটাকে আমরা বলতেছি স্পিন্ডল যন্ত্র। তাহলে অনেকগুলো স্পিন্ডল তন্তু মিলে বা ফাইবার বা সুতা মিলে একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। এই জিনিসটা কোথা থেকে সৃষ্টি হয়? এটা তো আগে মানে সবসময় থাকে না, হুট করে সৃষ্টি হয়েছে। তাহলে কারণ না কারোর থেকে সৃষ্টি হয়েছে, তাহলে সেটা হচ্ছে সৃষ্টি হবে মাইক্রোটিউবিউল থেকে। তাহলে কি বললাম? যে মাইক্রোটিউবিউল হতে, মাইক্রোটিউবিউল যে জিনিসটা কি? কোষ কঙ্কাল। যারা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে পড়ছো তারা তো জানো, নাহলে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপর আমাদের ক্লাস আসতেছে, সেটা দেখতে পারো, ঠিক আছে? মাইক্রোটিউবিউল বা কোষ কঙ্কাল হতে স্পিন্ডল যন্ত্র এবং কি স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। এখন ক্রোমোজোমগুলো কি করবে? যখনই হচ্ছে এরকম কি হবে, যখনই হচ্ছে এরকম স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, এরকম কি এরকম স্পিন্ডল তন্তু সৃষ্টি হবে, ক্রোমোজোমগুলা এই রাস্তার উপর উঠে পড়বে বা এই গাড়ির উপর উঠে পড়বে। উঠে কোথায় আসবে? এই যে বিভিন্ন সাইড থেকে, এই দুইটা পাশকে আমরা কি বলি? মেরু। মেরু, এটা হচ্ছে একটা মেরু,
এটা হচ্ছে কি আরেক মেরু বা প্রান্ত। মেরু মানে কি প্রান্ত, মেরু মানে কি প্রান্ত, যেমন বলে না উত্তর মেরু, দক্ষিণ মেরু, ঠিক সেম ভাবে। আর মাঝখানে যে জায়গা এটাকে আমরা কি বলি বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর, বিষুবীয় বিষুবীয় বা ইকুয়েটর অঞ্চল, ইকুয়েটর অঞ্চল। এটা হচ্ছে মেরু অঞ্চল, আর মাঝখানে যেটা দুই সাইডে হচ্ছে মেরু অঞ্চল, মাঝখানে কি বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর অঞ্চল। মেরু বা পোলার রিজিয়ন বলা যায়, ইংলিশে বলা হয় হচ্ছে পোলার অঞ্চল, পোলার বা মেরু অঞ্চল, ঠিক আছে। তাহলে এরা কি করবে, এই যে তোমার স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু যেগুলা, স্পিন্ডল তন্তুর সাথে কে যুক্ত হবে, ক্রোমোজোম যুক্ত হবে। এই যে ক্রোমোজোমগুলা সেন্ট্রোমিয়ারের, ক্রোমোজোমের কোন পার্টটা যুক্ত হবে, আমরা জানি যে ক্রোমোজোমের যে মাঝখানে যে অরঞ্জিত অংশ থাকে, ঠিক আছে, একটা ক্রোমোজোমের মাঝখানের যে অরঞ্জিত অংশ থাকে এটাকে আমরা কি বলি সেন্ট্রোমিয়ার, থাকি সেন্ট্রোমিয়ার বলি, মাঝখানের যে পার্টটা। তাহলে এই তোমার সুতাগুলা তৈরি হলো না, সুতাগুলার সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হবে, মানে হচ্ছে এইভাবে যুক্ত হবে, ঠিক আছে, মাঝখানে পার্টটা যুক্ত হবে, মাঝখানে পার্টটা যুক্ত হবে, এমন না যে এই যে এইভাবে যুক্ত হবে, ঠিক আছে, ধরো এটা মাঝখানে পার্ট, এইভাবে একটা মাথা দিয়ে যুক্ত হবে না, একদম যে মিডল সেন্টার, হ্যাঁ মিডল বা সেন্টার, এটাই হচ্ছে এখানে যুক্ত হবে। তাহলে কি বললাম যে এই যে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমের যে সেন্টার বা সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে যুক্ত হবে। যেহেতু এরা যুক্ত হইলো, এই জন্য অনেক সময় এদেরকে আমরা বলি ট্র্যাকশন ফাইবার বা ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু। কোন তন্তু, এই যে স্পিন্ডল তন্তু, মানে হচ্ছে স্পিন্ডল তন্তুর অপর নাম কি কি, স্পিন্ডল তন্তুর অপর নাম কি, যে তোমার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তু, কারণ কি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যা লাগছে, ট্রাকশন ফাইবার, ফাইবার মানে তন্তু বা ট্রাকশন তন্তু বা ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু, এই কয়েকটা নামে বলা হয়। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে যে এটা কোথায় দেখা যাবে, এটা হচ্ছে প্রাণী কোষ প্লাস উদ্ভিদ কোষ দুইটাতেই দেখা যাবে, প্রাণী প্লাস উদ্ভিদ দুইটাতেই দেখা যাবে, প্রাণী প্লাস উদ্ভিদ দুইটাতেই দেখা যাবে, দুইটাতেই দেখা যাবে, ঠিক আছে, দুইটাতেই দেখা যাবে। এই যে তোমার স্পিন্ডল যন্ত্র বা তন্তু দুইটা জায়গাতেই দেখা যাবে। কিন্তু প্রাণী কোষে একটা স্পেশাল জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে সেন্ট্রিওল আছে না, প্রাণী কোষে শুধুমাত্র সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। প্রাণী কোষের যে সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলটা হচ্ছে দুইটা মেরুতে যা অবস্থান নেবে, এই যে সেন্ট্রিওল যেগুলো আছে, এই সেন্ট্রিওলগুলো কি করবে, দুইটা মেরুতে যাবে, যে তারা কি করবে, এক ধরনের রশ্মি বিকিরিত করবে, কি করবে, এক ধরনের রশ্মি বিকিরিত করবে। এগুলাকে আমরা কি বলি, অ্যাস্টার রে বলি, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলতেছি, অ্যাস্টার রে বলতেছি। তাহলে কি বললাম যে শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে, কি বললাম, শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে কি হয়, সেন্ট্রিওলটা হচ্ছে দুই মেরুতে চলে যায় এবং কি করে, তারা হচ্ছে অ্যাস্টার রে বিচ্ছুরিত করে। এটা কোথায় দেখা যাবে, শুধুমাত্র প্রাণী কোষে দেখা যাবে। এবং একটু আগে যেটা দেখছিলাম যে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো কি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, মেটাফেজ ধাপে একবারই দেখা যাবে না, প্রো মেটাফেজ দশায় লাস্ট দেখা যাবে, আর হচ্ছে বিলুপ্তি ঘটতে থাকবে, এবং মেটাফেজ দশায় একবারেই দেখা যাবে না। তাহলে যদি আমি আরেকবার সাম করি, সেটা হচ্ছে যে এই যে ক্রোমোজোম, বিভিন্ন জায়গায় যে ক্রোমোজোমগুলো আছে, এগুলাকে আমি একটা রাস্তার মাধ্যমে মাঝখানে আনবো। যে রাস্তাটা তৈরি হচ্ছে, সেই রাস্তাটার নাম হচ্ছে, আমি একটু সুন্দরভাবে লিখে দিই, যে এখানে রাস্তা হচ্ছে, আর এখানে রাস্তা হচ্ছে কি, রাস্তা হচ্ছে স্পিন্ডল তন্তু, তন্তু, ঠিক আছে। আর যে যুক্ত হচ্ছে রাস্তার সাথে, বা রাস্তার যদি বলি গাড়ি, রাস্তার গাড়ি কোনটা, রাস্তার গাড়ি হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোমের কোন পার্টটা স্পিন্ডল তন্তুর সাথে লাগে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, সেন্ট্রোমিয়ার এখানে যুক্ত হয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার যে কাহিনী কি হচ্ছে। এইবার তারা যেহেতু যাত্রা শুরু করছে, এক সময় না এক সময় তারা কি করবে, যে মাঝখানে আসবে, মাঝখানে যখন চলে আসবে সেটাকে আমরা বলতেছি মেটাফেজ। তো এটা হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের যে প্রো মেটাফেজ। এই দশে কি হচ্ছে দেখো, যে এই যে তোমার নিউক্লিওলাস, এটা হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং নিউক্লিয়ার যে মেমব্রেন, বাইরের যে আবরণ, হ্যাঁ বাইরের যে আবরণ বা বাইরের যে ঝিল্লি বা পর্দা, এটা হচ্ছে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। কিভাবে আঁকাইতে হয় এটা আমি সামনে দেখাবো, প্রত্যেকটা আঁকায় দেখাবো। এবং ক্রোমোজোমগুলো কি করতেছে, এই যে তোমার স্পিন্ডল তন্তু, এই যে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত হয়ে মাঝখানের দিকে আসা শুরু করছে, ঠিক আছে, তার হচ্ছে মেরু থেকে কোথায় আসতেছে, মাঝখানের দিকে আসা শুরু করছে। এটাকে আমরা কি বলতেছি, প্রো মেটাফেজ ধাপ। আর এই সময় কি দেখা যায়, সেন্ট্রিওল শুধুমাত্র প্রাণী কোষে, এটা তো প্রাণী কোষে উদ্ভিদ কোষে দুই জায়গাতেই কি পাবো, আমি স্পিন্ডল যন্ত্র পাবোই, এই স্পিন্ডল যন্ত্র দিয়ে সবাই মাঝখানে আসতেছে। আর প্রাণী কোষে স্পেশাল আমি কি পাবো, সেন্ট্রিওল পাবো, যেটা কিনা কি করবে, অ্যাস্টারে দেখাইতে থাকবে, ঠিক আছে, বা অ্যাস্টারে বিচ্ছুরণ করতে থাকবে। আচ্ছা, এবার একটা এমসিকিউ সলভ করো, যে প্রো মেটাফেজ দশায় কি হয়। প্রো মেটাফেজ দশায় দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, ওকে, ক্রোমোজোম গুলাতে পানি যোজন শুরু হয়,
আর লাস্ট হচ্ছে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। হ্যাঁ, তাহলে এটা যদিও নিউক্লিয়াস না মিললি নিউক্লিওলাস হলে সুন্দর হইতো, তো যেহেতু নিউক্লিওলাস বলা নেই, নিউক্লিয়াসই এখানে সঠিক ধরতে হবে। তাহলে কি দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এটা ঠিক, স্পিন্ডল যন্ত্র পাই। তারপর হচ্ছে কি দেখা যায়, ক্রোমোজোম গুলাতে পানির যোজন শুরু হয় না, পানির বিয়োজন হয়। পানির যোজন হবে টেলোফেজ দশায়, লাস্টে আমরা দেখবো। তাহলে এটা কি সঠিক না। আর লাস্টে কি নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে, তার মানে এটাও সঠিক। তার মানে 1 আর 3 সঠিক, তার মানে আনসার হবে কি খ। আচ্ছা, এরপর দেখো যে মেটাফেজ দশায় কি হবে, সবাই মাঝখানে চলে আসছে, ঠিক আছে, সবাই মাঝখানে চলে আসছে। হ্যাঁ, হালুয়া খাওয়ার জন্য সবাই মাঝখানে চলে আসছে। তাহলে এই যে যখন ক্রোমোজোম গুলা এই নির্দিষ্ট রাস্তা দিয়া মাঝখানে চলে আসবে, তখন সেটাকে আমরা কি বলি, মেটাফেজ দশা বলি, ঠিক আছে। আচ্ছা দেখো, মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস মানে কি, মাঝখানে যা আসে এই দশাটাকে আমরা কি বলি, মেটাকাইনেসিস বলি, ঠিক আছে। তো ক্রোমোজোম গুলা কি করে, নিরক্ষীয় অঞ্চল বা বিষুবীয় অঞ্চলে চলে আসে, ঠিক আছে। ক্রোমোজোম গুলো হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল বা মাঝখানে চলে আসে বা ইকুয়েটর অঞ্চলে চলে আসে। ক্রোমাটিড গুলো সবচাইতে মোটা এবং খাটো এবং স্পষ্ট হয়। ক্রোমাটিড কোনগুলা, এই যে এই পুরোটা হচ্ছে কি একটা ক্রোমোজোম, পুরোটা হচ্ছে কি একটা ক্রোমোজোম, এই পুরোটা হচ্ছে একটা ক্রোমোজোম, পুরোটা হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এই পার্টটা হচ্ছে একটা ক্রোমাটিড, আর এই পার্টটা হচ্ছে আরেকটা ক্রোমাটিড, ঠিক আছে। তার মানে কি, এটা হচ্ছে একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, আর এটা কি পুরো একটা ক্রোমোজোম। একটা ক্রোমোজোম থেকে আমি কি পাবো, দুইটা ক্রোমাটিড পাবো, ঠিক আছে। ক্রোমাটিড গুলো সবচাইতে মোটা, খাটো এবং স্পষ্ট হয়। চাইলে তোমরা ক্রোমোজোম বলতে পারো। নিউক্লিয়ার এনভেলপ মানে কি, নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। এখন অনেকে হয়তো এটা বুঝতেছো না জিনিসটা কি, সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসে কি থাকে, একটা নিউক্লিয়ার পর্দা থাকে, যেটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ মানে কি, চিঠির উপর চিঠি যেই খামের মধ্যে ঢুকায় সেটাকে আমরা কি বলি, এনভেলপ বলি না, যে লেটার এনভেলপ বা চিঠির এনভেলপ। ঠিক সেম ভাবে নিউক্লিয়াস যেই এনভেলপের মধ্যে থাকে বা যে পর্দার মধ্যে থাকে সেটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। আচ্ছা, এই নিউক্লিয়াস যেহেতু একটা কোষের কেন্দ্র, ওরও কি আবার কি কেন্দ্র আছে বা হেডকোয়ার্টার আছে। নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারের মধ্যেও কি থাকে না, একটা স্পেশাল একটা কক্ষ থাকে না, যেখানে হচ্ছে চিফ বসে থাকে। এটারও কি আছে, একটা চিফ আছে, এটাকে আমরা বলতেছি নিউক্লিওলাস। আর এখানে কি থাকে, ক্রোমাটিন তন্তু থাকে। এই ক্রোমাটিন তন্তু নিয়ে আমরা কথা বলতেছি। আর এই যে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস, এগুলো কি বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবং কি করবে, যে প্রতিটি সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। সেন্ট্রোমিয়ার মানে কি, এই যে তোমার ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমের মাঝখানে যে পার্টটা, এটাকে আমরা কি বলতেছি, সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার বরাবর কি হবে, বিভাজন শুরু হবে, কিন্তু শেষ হবে না। বিভাজনটা যখনই শুরু হবে তখন আমার কি, মেটাফেজ দশা শেষ। মানে কি, আমি হচ্ছে সবাইকে মাঝখানে আনছি, মাঝখানে আই না, আমি হচ্ছে গণনা করতে পারছি যে আচ্ছা ঠিক আছে এতগুলো ক্রোমোজোম আছে। এখন আমি যখনই এদেরকে বিভাজন করা শুরু করব, সাথে সাথে হচ্ছে আমার মেটাফেজ দশা শেষ, অ্যানাফেজ দশা শুরু। যখনই কি, মানে মেটাফেজ দশা পর্যন্ত সবাই মানে একটা কোষের আন্ডারে ছিল। যখনই অ্যানাফেজ দশা শুরু হবে তখন কি, তার হচ্ছে দুইটা কোষে যাওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। ক্রোমোজোমগুলো দুইটা কোষে যাওয়া শুরু করবে। আচ্ছা, এই যে দেখো সবাই হচ্ছে মাঝখানে চলে আসছে, সবাই কই চলে আসছে, মাঝখানে চলে আসছে, সবাই হচ্ছে মাঝখানে চলে আসছে। দেখছো, সবাই হচ্ছে মাঝখানে চলে আসছে, সবাই কোথায় চলে আসছে, মাঝখানে চলে আসছে। এটাকে আমরা বলতেছি মেটাফেজ। আর মাঝখানে আসার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতেছি মেটাকাইনেসিস। আচ্ছা, এরপর হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় কি হবে, যে মাঝখানে আসছিল সবাই, এখন আমি কাট করছি, কাট করার পরে কি করব, সবাইকে দুইটা সাইডে নিয়ে যাব, এটাকে আমরা বলতেছি অ্যানাফেজ। অ্যানা মানে কি, অ্যানা মানে হচ্ছে গতি, অ্যানাফেজ মানে হচ্ছে গতীয় দশা, ঠিক আছে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়। মানে কি, এই যে তোমার ক্রোমোজোম যেটা ছিল, এটা হচ্ছে এর মাঝখানে কি আছে, সেন্ট্রোমিয়ার আছে, এইটা দুই ভাগে ভাগ হবে। তাহলে কি, একটা ক্রোমোজোম থেকে আমি দুইটা ক্রোমাটিড পাবো। এই যে ধর একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, ঠিক আছে। বা এটাকে আর একটু সুন্দর হয়ে আঁকাই, মানে এই যে এটা হচ্ছে একটা কি ক্রোমোজোম, মাঝখানে সেন্ট্রোমিয়ার বরাবর কাটলাম, তাহলে এই একটা ভাগ হইলো, এই একটা ভাগ হইলো, তাহলে এটাকে আমরা কি বলতেছি, ক্রোমাটিড বলতেছি। আচ্ছা ঠিক আছে, প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলা হয়। কারণ কি, এই যে তোমার ক্রোমাটিড যেটা পাইছি, এই চাইলে নতুন করে কি নতুন ক্রোমোজোম তৈরি করতে পারে। মানে হচ্ছে এইটা চাইলে এরকম আটা তৈরি করতে পারে, এই চাইলে আটা এরকম তৈরি করতে পারে। তার মানে প্রত্যেকটা ক্রোমাটিড, অপত্য মানে হচ্ছে নতুন, প্রত্যেকটা নতুন ক্রোমাটিড নতুন নতুন কি করতে পারে, ক্রোমোজোম তৈরি করতে পারে। আচ্ছা ঠিক আছে, আলাদা হইলো, নতুন ক্রোমোজোম তৈরি করলো। অপত্য ক্রোমোজোম মানে হচ্ছে নতুন ক্রোমোজোম গুলা কি করে, মেরুমুখী চলন শুরু করে। মানে কি, তারা এক সময় বিভিন্ন জায়গায় ছিল, বিভিন্ন জায়গায় ছিল, থাকার পর তারা হচ্ছে প্রোমেটাফেজ দশায় কি হয়েছে, একটা নির্দিষ্ট লাইন দিয়ে আসা শুরু করছে, ঠিক আছে। মেটাফেজ দশায় কি হয়েছে, তারা হচ্ছে মাঝখানে আসা পৌঁছাইছে, ঠিক আছে, এই মাঝখানে আসা সবাই হচ্ছে পৌঁছাইছে। আর এনাফেজ দশায় কি হবে, আবার সমান ভাগে ভাগ করে দুই সাইডে কি আমি আলাদা করে দিব। তো তারা কি করবে, তারা হচ্ছে এই যে মাঝখানের যে অঞ্চল বা বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল থেকে কোন মুখী যাত্রা শুরু করবে, মেরুমুখী
যাত্রা শুরু করবে, ঠিক আছে, মেরুমুখী যাত্রা শুরু করবে। আচ্ছা, এখন একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে এখানে কি বলছে যে মেরুমুখী যাত্রা শুরু করে। এখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে ভি, এল, জে, আই বিভিন্ন আকৃতি দেখা যায়। এটা কেন? ধরো একটা ক্রোমোজোম হচ্ছে এরকম, দেখতে হচ্ছে এরকম, সেন্ট্রোমিয়ার হচ্ছে একদম মাঝখানে, তাইলে এই ক্রোমোজোমটাকে, এটা একটু সুন্দরভাবে আঁকাই, ধরো একটা ক্রোমোজোম হচ্ছে এইটা, ঠিক আছে, একটা ক্রোমোজোম, এর সেন্ট্রোমিয়ারটা একদম মিডিলেই আছে, তাহলে একে যদি তুমি কাটো তাহলে তুমি কি পাবা? দুইটা ভি পাবা না? একে যদি তুমি মাঝখান বরাবর কাটো তাহলে তুমি কি পাবা? এখানে একটা ভি পাবা, এখানে একটা উল্টানো ভি পাবা। আচ্ছা, তাহলে ক্রোমোজোম যদি মাঝখানে, ঠিক আছে, থাকে, তখন আমি কি পাবো? ভি আকৃতির পাবো, যেটাকে আমরা কি বলতেছি, যদি ক্রোমোজোম মেটাসেন্ট্রিক হয়, মেটা মানে কি মাঝখানে, ক্রোমোজোম যদি মেটাসেন্ট্রিক হয় মানে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার এটা যদি মাঝখানে থাকে তখন কি আমি ভি আকৃতির পাবো। আচ্ছা, যদি সাবমেটা, সাবমেটা মানে কি মাঝখান থেকে একটু নিচে, ধরো একটা ক্রোমোজোম হচ্ছে এরকম, যে এরকম, ঠিক আছে, একটু নিচের দিকে, ঠিক আছে, বা এরকম না, একটু অন্যভাবে আঁকাই, সেটা ধরো এই যে এরকম একটু নিচে, বলতে পারো যে মানে সমান না, ধরো হচ্ছে একটু এরকম আঁকাই, ঠিক আছে, এইটাকে যদি তুমি নাও, এটাকে যদি তুমি এখন বরাবর কাটো, তখন দেখবে কি এইরকম একটা আসছে, এই যে এইরকম একটা আসছে, আর একটা ধরো এইরকম আসছে, সমান না কিন্তু। দেখো এইখান থেকে যদি তুমি দেখো, এটা হচ্ছে বড় বাহু, এটা হচ্ছে ছোট বাহু, বড় বাহু ছোট বাহু, আবার এখানেও ঠিক সেম ভাবে এটা বড় বাহু, সরি, এটা বড় বাহু, এটা ছোট বাহু। তাহলে কি তুমি যদি একদম মাঝখান বরাবর সেন্ট্রোমিয়ার থাকে তুমি কাটলে কি ভি পাবা, যদি একটু নিচে থাকে তখন কি পাবা? এল পাবা। এরকম কি তুমি ভি, এল, জে, আই বিভিন্ন আকৃতি তুমি কি পাবা? ক্রোমোজোম পাবা। আচ্ছা, গেল, তাহলে আমাদের কিন্তু অ্যানাফেজ দশা শেষ। অ্যানাফেজ দশায় কি হচ্ছে? সেন্ট্রোমিয়ার বরাবর কাট হচ্ছে, কাট হয়ে ক্রোমাটিডগুলো দুই প্রান্তে চলে যেয়ে নতুন ক্রোমোজোম সৃষ্টি করতেছে, এবং ক্রোমোজোম দেখতে কিরকম সেটা হচ্ছে নির্ভর করবে সেন্ট্রোমিয়ারের অবস্থান। সেন্ট্রোমিয়ার যেখানে থাকবে তার উপর নির্ভর করে আবার কি ক্রোমোজোমগুলা ওইরকম দেখা যাবে, ঠিক আছে। যদি মাঝখানে থাকে সেন্ট্রোমিয়ার মেটাসেন্ট্রিক হয় তাহলে ভি আকৃতি দেখা যাবে, না হলে হচ্ছে এল, জে, আই বিভিন্ন আকৃতি দেখা যাবে। আচ্ছা, এরপরে দেখো যে লাস্ট যে ধাপ সেটা হচ্ছে টেলোফেজ, ঠিক আছে। এই যে দেখো তারা হচ্ছে কি করতেছে, দুই ভাগে ভাগ হয়েছে, ভাগ হয়ে তারা কি করতেছে? মেরুর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। দুইটা আলাদা কোষে যাওয়ার জন্য কি দুইটা সাইডে চলে যাচ্ছে, অর্ধেক যাচ্ছে একটা নতুন কোষে, আর অর্ধেক যাচ্ছে আরেকটা নতুন কোষে, তারা হচ্ছে কি করতেছে? যাচ্ছে, ঠিক আছে, মেরুর দিকে চলাচল করতেছে। এবার দেখো যে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো দুই ভাগে বিভক্ত হয়। একটু আগে কিন্তু আমরা দেখলাম যে সেন্ট্রোমিয়ার কোন দশায় বিভক্ত হয়, ঠিক আছে। সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় মেটাফেজ দশায়, কিন্তু বিভক্ত হওয়া শেষ হয় অ্যানাফেজ দশায়। তাহলে আনসার কি হবে? অ্যানাফেজ দশা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো যে লাস্ট টেলোফেজ। টেলোফেজে কি হবে? যে প্রোফেজে যা যা হয়েছিল তার উল্টা কাজগুলো হচ্ছে টেলোফেজ হবে। তাহলে টেলোফেজে কি হবে? যে প্রোফেজ হচ্ছে জল বিয়োজন হয়েছিল, এবার কি হবে? জল যোজন হবে। প্রোফেজ, প্রোমেটাফেজ, এই দুইটা দশায় কি হয়েছিল? যে নিউক্লিওলাস আর কি নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হওয়া শুরু করছিল, এবং মেটাফেজ দশায় একদম বিলুপ্ত ছিল, অ্যানাফেজ দশায় বিলুপ্ত ছিল। এই টেলোফেজ দশায় এসে আবার কি করবে? এরা হচ্ছে ব্যাক করবে, এরা কি করবে? ব্যাক করবে। এই পর্যায়ের শেষের দিকে বিষুবীয় তলে, বিষুবীয় তল মানে কি? এই যে আমরা ক্রোমোজোমগুলোকে ভাগ করলাম, ঠিক আছে, ক্রোমোজোমগুলোকে দুইটা মেরুতে পাঠিয়ে দিলাম, মাঝখানে কেউ আছে? ঠিক আছে, মাঝখানে কি কেউ আছে? মাঝখানে কিন্তু কেউ নাই। এই মাঝখানের যে অঞ্চল বা বিষুবীয় যে অঞ্চল, এখানে কি হবে? যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু বস্তু আসবে, এই বস্তুগুলা কি করবে? এখানে দেয়াল তৈরি করবে বা কোষ প্রাচীর বা কোষ ঝিল্লি তৈরি করবে, যার কারণে কি হবে? পুরো আলাদা একটা কোষ সৃষ্টি হবে, ঠিক আছে, বা কোষ প্লেট গঠন করবে। তাহলে কি বললাম? যে এই পর্যায়ের শেষের দিকে বিষুবীয় তলে বা মাঝখানের এলাকায় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র অংশ জমা হবে এবং কি কোষ প্লেট তৈরি করবে এবং কি কোষ প্রাচীর তৈরি করে আলাদা করে দিবে। এটাই কি আমাদের টেলোফেজ। আর টেলোফেজ যখন শেষ, মানে ক্যারিওকাইনেসিসের শেষ ধাপ যখন শেষ, তখন হচ্ছে সাইটোপ্লাজমেও যে সকল অঙ্গাণু আছে, যেমন হচ্ছে রাইবোজোম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এগুলো কি দুইটা ভাগে ভাগ হয়ে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। সাইটোকাইনেসিস খুব অল্প সময় হয়, তোমাদের বইয়েও খুব একটা কিছু বলা নাই, এজন্য আর কি আমরা বেশি কিছু এখান থেকে মাথা ঘামাবো না। ইন্টারে তোমরা এগুলো খুব বিস্তারিত পাবা। আচ্ছা, তাহলে যে এই কাহিনীগুলো হচ্ছে কোষ প্লেট তৈরি। এইবার হচ্ছে আমরা শিখবো যে কিভাবে প্রত্যেকটা ধাপ তোমরা আঁকাবা, কারণ পরীক্ষাতে কিন্তু এটা আসে যে তুমি হচ্ছে চিত্র অঙ্কন করে দেখাও যে কোন ধাপে কি হচ্ছে। তো আমরা যদি আসি যে মাইটোসিসের ধাপগুলা কিভাবে অঙ্কন করতে হয়, ঠিক আছে, তাহলে দেখি যে মাইটোসিসের বিভিন্ন ধাপ, ঠিক আছে, মাইটোসিসের বিভিন্ন ধাপ আমি বোর্ডে আঁকাচ্ছি, হয়তো একটু অসুন্দর হবে, তোমরা খাতায় সুন্দর করে আঁকাবা, ঠিক আছে। বিভিন্ন ধাপ, আর একদম বইয়ের মতো হওয়ার দরকার নেই, ঠিক আছে। তোমার কি এখানে
3 দিবে, এটা হচ্ছে গয়ে আসে, কোথায় আসে, এটা হচ্ছে কোথায় আসবে, এটা হচ্ছে গয়ে আসবে, এটা গয়ে আসবে, এখানে 3 বেশি তুমি পাবা না। তার মানে এমন তুমি সময় নষ্ট করো না, 7-8 মিনিটের বেশি কখনোই কি, এটার জন্য তুমি সময় দিবা হায়েস্ট 7 মিনিট, হায়েস্ট 7 মিনিট, তুমি ঘুরি ধরে হায়েস্ট 7 মিনিট আঁকাবা, ঠিক আছে। 7 মিনিটে 2টা চিত্র আঁকাইতে পারবা, এরকম ভাবে তোমার আঁকাইতে হবে, কারণ অনেক সময় 2টা চিত্র আঁকাইতে বলে, এমন হয় যে 5টা চিত্র আঁকাইতে হয়, এজন্য খুব ফাস্ট আঁকাইতে হবে। এজন্য তুমি যেটা করবা যে আইডিয়াল সাইজ হচ্ছে 8/6, কি বললাম 8/6, মানে হচ্ছে লম্বা যদি 8 সেন্টিমিটার নাও, প্রস্থ নিবে হচ্ছে 6 সেন্টিমিটার। ধর এরকম, ধরো আমি নিয়ে নিছি 8/6, আরেকটা লেয়ার দিবা, আরেকটা লেয়ার দিলাম, আমি একটা আঁকাই দিচ্ছি, তোমরা কি সুন্দর হয়ে আঁকাবা, ঠিক আছে, আঁকাইলাম। এটা কি, এটা পুরোটা হচ্ছে কোষ, তাহলে এই জিনিসটা কি, এটা হচ্ছে কি কোষ প্রাচীর, কোষ প্রাচীর, তাহলে এটা কি কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ আলাদা করে আঁকানোর দরকার নেই, একটা শিখলেই হবে, ঠিক আছে। কোষ প্রাচীর, কোষ ঝিল্লি আমরা শিখলাম। এইবার হচ্ছে ভেতরে তাহলে কি থাকবে, নিউক্লিয়াস, ভেতরে কি থাকবে, নিউক্লিয়াস। ভেতরে হচ্ছে ধরো একটা বড় করে গোল্লা মারি, ঠিক আছে, গোল্লাই মারি, ঠিক আছে, তোমরা হচ্ছে চাঁদা দিয়ে আঁকাবা, ভেতরে একটা গোল্লা মারবা, ঠিক আছে, এই যে গোল্লা, এই গোল্লাটা কি নিউক্লিয়াস। তাহলে এটা যদি নিউক্লিয়াস হয়, এই যে বাইরের যে পার্ট, এটা কি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার পর্দা, যাহাই পর্দা তাহাই মেমব্রেন, তাহাই ঝিল্লি, ঠিক আছে, যাহাই পর্দা তাহাই মেমব্রেন, তাহাই ঝিল্লি, তাহাই এনভেলপ। বুঝতে পারছি? সবাই লেখো, সবাই হচ্ছে কমেন্টে লেখো, সবাই হচ্ছে কমেন্টে লিখবা কি, পর্দা ইজ ইকুয়াল টু মেমব্রেন, ইজ ইকুয়াল টু মেমব্রেন, মেমব্রেন বেশি হয়ে গেছে না, মেমব্রেন ইজ ইকুয়াল টু কি, ঝিল্লি, ঝিল্লি, ইংলিশে বাংলিশে লিখলেও সমস্যা নেই, লেখো, লিখে হচ্ছে মাথায় ঢুকাও। আর হচ্ছে কি, যারা পারো তারা পারো, যারা পারো না তারা চাইলে লিখতে পারো। আর একটা কি বলছিলাম, এনভেলপ, এনভেলপ, ঠিক আছে, একই জিনিস, সব হচ্ছে একই জিনিস, পর্দা, মেমব্রেন, ঝিল্লি, এনভেলপ, সবই হচ্ছে একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, আর লিখলাম না, ঠিক আছে, 3টাই লিখলাম। আচ্ছা, এটা কি আমাদের নিউক্লিয়ার ঝিল্লি। তাহলে এর মধ্যে কি থাকবে, একটা সুন্দর করে নিউক্লিওলাস থাকবে, কেন্দ্রের মধ্যেও কেন্দ্র বা হেডকোয়ার্টারের মধ্যে স্পেসিফিক অফিসটা, তো এটা হচ্ছে কি নিউক্লিওলাস। ছোট্ট করে এখানে এদিক দিয়ে আঁকাই দিই, তোমরা হচ্ছে সবগুলোকে এক সাইডে আঁকাবা, ঠিক আছে, নিউক্লিওলাস, এটা হচ্ছে কি নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আচ্ছা, এরপর তুমি কি করবা, ক্রোমাটিন তন্তুগুলো দিবা, ঠিক আছে, বা ক্রোমোজোমগুলো দিবা। তো ক্রোমোজোমগুলো হচ্ছে মেইনলি লম্বা লম্বা করে দিবা, তাইলেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারকে একটু মোটা করে কি কিছু তন্তু আঁকাই দিবা, ঠিক আছে, এদিক ওদিক এদিক ওদিক কিছু তন্তু আঁকাই দিবা, ঠিক আছে। এই তো, আর কি হচ্ছে কিছু হালকা হালকা অল্প, খুব অল্প দিবা, বেশি দিবা না, নিউক্লিওপ্লাজম দিয়ে দিবা। তাহলে এটাকে তুমি নিউক্লিওপ্লাজমকে মার্ক করার দরকার নাই, না দিলেও সমস্যা নেই, না দিলে আরো বেশি ভালো। তুমি এটা হচ্ছে এটাকে দিবা কি, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, এই তো। তাহলে এটা কি আঁকালাম, এটা হচ্ছে আমাদের প্রোফেজ দশা, এটা হচ্ছে কি আমাদের চিত্র। এখানে নিচে লিখবা যে চিত্র, চিত্র হচ্ছে প্রোফেজ, প্রোফেজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে আমরা দেখবো কি, যে তোমার প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ দশায় আমরা ঠিক সেম ভাবে কি করব, যে যদি আমরা দৈর্ঘ্য নেই 8 সেন্টিমিটার, প্রস্থ নিব হচ্ছে 6 সেন্টিমিটার। আমি আমার মতো তাকাইলাম, তোমরা তোমার মতো তাকাবা, তোমরা তোমাদের মতো তাকাবা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি কি করবা, যেহেতু তুমি এবার আসল জিনিস আঁকাই ফেলছো, এবার হচ্ছে তুমি প্রোমেটাফেজ দশায় আমার কি করতে হবে, রেলগাড়ি আঁকাইতে হবে, ঠিক আছে, বা তো হচ্ছে একটা রেল লাইন বা একটা রাস্তা তৈরি করতে হবে। আমি হচ্ছে কি করবো, একটা রাস্তা তৈরি করব। আর হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ যেটা ছিল, এই যে নিউক্লিয়ার এনভেলপ, এগুলাকে হচ্ছে আমি একটু হালকা করে দিব, নিউক্লিয়ার এনভেলপ আর যে নিউক্লিওলাস, এটাকে হচ্ছে একটু হালকা করে দিব। তোমরা যেটা করবে, এখানে হচ্ছে কালার করে দিবা, ঠিক আছে। কালার বলতে কি, পেন্সিল দিয়ে হচ্ছে গাঢ় করে দিবা, পেন্সিল দিয়ে, এটা থাকবে প্রথম অবস্থায় গাঢ় থাকবে। এটা হচ্ছে প্রথম যে প্রোফেজ দশা, প্রোফেজ দশায় গাঢ় করবা,
পরবর্তী দশায় আর গাঢ় করবা না, ঠিক আছে? প্রোফেজ দশায় গাঢ় করবা, প্রোমেটাফেজ দশায় হালকা করে রাখবা, ঠিক আছে? হালকা হালকা করে কি রাখলাম, এটা হচ্ছে নিউক্লিওলাস। আর হচ্ছে হালকা করে আমি নিউক্লিয়ার এনভেলপ দিব। এগুলো হচ্ছে কি বিলুপ্ত প্রায়, ঠিক আছে? এগুলো কি বিলুপ্ত প্রায়, এগুলো হচ্ছে বিলুপ্ত প্রায়। আচ্ছা, এরপর আমি কি বলছিলাম যে তোমার কি আঁকাইতে হবে, স্পিন্ডল যন্ত্র না বা স্পিন্ডল তন্তু। তাহলে এই মেরু থেকে তুমি হচ্ছে মনে মনে এখানে কি একটা ডট নিবা, মনে মনে হচ্ছে এগুলাকে মিলাই দিবা, ঠিক আছে? এখানে একটা সেন্টার নিবা, এগুলাকে মিলাই দিলা, ঠিক আছে? এই যে এগুলাকে মিলাই দিলা, এগুলাকে হচ্ছে মিলাই দিলা, ঠিক আছে? অ্যাকুরেট হইতে হবে এরকম কিছু না, ঠিক আছে? আমি তো হচ্ছে আবার বোর্ডে আঁকাচ্ছি, তোমরা হচ্ছে চাইলে আরো সুন্দর করে আঁকাতে পারবে, ঠিক আছে? এটা সেন্টারে ছিল না, এই জন্য এরকম লাগতেছে, আর একটু সুন্দর হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি করে আঁকাইলাম, আমি হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র আঁকাইলাম। এখন এই স্পিন্ডল যন্ত্রের সাথে কে যুক্ত থাকবে? যুক্ত থাকবে হচ্ছে আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোমগুলো এখানে কি করে দিবা, যুক্ত করে দিবা, এক্স আকৃতির কিছু ক্রোমোজোম দিয়ে দিবা। একই কালার হয়ে গেছে, অন্য কালার দিই, হলুদ কালার দিই, ক্রোমোজোম, এরকম কি ক্রোমোজোম যুক্ত করে দিবা, ক্রোমোজোম যুক্ত করে দিবা, শেষ, ঠিক আছে? এখানে কিছু দিলা, এখানে কিছু দিলা, ফাঁকাও রাখলা দুই একটা, সমস্যা নেই। এটা গেল কি, এটা হচ্ছে আমাদের প্রোমেটাফেজ, মেটাফেজ। মানে আমি হচ্ছে কিভাবে আঁকাইতে হয় সেই জিনিসটা তোমাদেরকে দেখা দিচ্ছি, ঠিক আছে? সুন্দর করে আঁকানোর দায়িত্ব তোমাদের। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের মেটাফেজ। মেটাফেজ দশায় কি হবে, সবাই হচ্ছে মাঝখানে চলে আসবে, সবাই হচ্ছে কোথায় আসবে, মাঝখানে আসবে, সবাই হচ্ছে মাঝখানে আসবে, ঠিক আছে? সবাই হচ্ছে মাঝখানে আসবে, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এরপরে আছে কি, এরপর হচ্ছে আমাদের আগেরবার কি ছিল যে এই যে তোমার নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত প্রায় ছিল, এবার কি একবারে দেখাবোই না, এবার কি করব না, একবারে দেখাবোই না। আমি হচ্ছে মাঝখানে একটা বিষুবীয় অঞ্চল আঁকি মনে মনে, ধরো অন্য একটা কালার দিই, বিষুবীয় অঞ্চল আঁকাইলাম। এই ডটগুলাকে তুমি কি করবা, দুইটা সেন্টার থেকে মিলাই দিবা, তাহলে হচ্ছে গোল হবে সুন্দর। হ্যাঁ, তোমরা হচ্ছে চাঁদার সাহায্যে আঁকাবা, তাহলে হচ্ছে একদম সুন্দর হবে। আগেরটা থেকে বেটার হয়েছে না? তোমরা হচ্ছে পেন্সিল দিয়ে সুন্দরভাবে আঁকাবা, ঠিক আছে? এই তো এবার হচ্ছে জাতের মতো লাগতেছে। আচ্ছা, এবার হচ্ছে সবগুলা ক্রোমোজোমকে আমি কোথায় রাখবো, মাঝখানে রাখবো, ঠিক আছে? সবগুলা ক্রোমোজোমকে আমি হচ্ছে একদম মিডল সেন্টার রাখবো, একদম মিডল সেন্টার রাখবো। তাহলে এটা কি গেল, মেটাফেজ ধাপ গেল, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস দিয়ে দিই, আরেকটা দিয়ে দিই, বেশি হিজিবিজি হয়ে যাবে। আচ্ছা, আমি চাইলে এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে রিমুভ করে দিলাম, হচ্ছে বেশি হিজিবিজি লাগবে। আচ্ছা, সবাই কি মাঝখানে চলে আসলো, তাহলে এটা কি, এটা হচ্ছে মেটাফেজ দশা। মেটাফেজ দশাতে কি হবে, এই সেন্ট্রোমিয়ার বরাবর কাট হবে। তাহলে পরবর্তী যে দশা, ঠিক সেম ভাবে মনে মনে তুমি ধরে নিবা, লম্বা যদি 6 হয়, 8 হয়, প্রস্থ হবে 6, ঠিক আছে? প্রস্থ হচ্ছে 6, মানে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 6, ঠিক আছে? আচ্ছা, অ্যানাফেজ দশায় কি হবে, ঠিক সেম ভাবে স্পিন্ডল যন্ত্র আঁকাবা, মাঝখানে হচ্ছে ডট দিলাম, বিষুবীয় অঞ্চল বরাবর কিছু ডট দিবা, আর দরকার নেই। হ্যাঁ, এগুলাই থাক, বেশি দিলে হিজিবিজি লাগবে। আচ্ছা, তোমরা হচ্ছে এত বেশি দিবা না, অল্প করে দিবা, ঠিক আছে? তোমরা হচ্ছে কম্পাসের মাধ্যমে দুইটা সমান দূরত্ব নিবা, দুইটা সমান দূরত্ব নিলে গোল হবে, ঠিক আছে? সুন্দর লাগবে দেখতে। আমি তো আমার মতো ডাইরেক্ট আঁকাই দিচ্ছি, তোমরা কি আরেকটু সুন্দর করে আঁকাবা। আচ্ছা, এটা হচ্ছে এই জায়গায় মিললো, ঠিক আছে? মনে করো এখানে মিলে গেছে। এইবার আমি কি করব, এতক্ষণ তার মাঝখানে ছিল, এবার কি তারা মেরুমুখী চলন শুরু করবে। তার মানে হচ্ছে ক্রোমাটিড নিবা, ঠিক আছে? কি নিবা, ক্রোমাটিড। ক্রোমাটিড এরকম সবসময় সেন্ট্রোমিয়ার থাকবে মেরুমুখী, মানে হচ্ছে মেরুর দিকে, ঠিক আছে? নিচের দিকে বা উপরের দিকে হচ্ছে সেন্ট্রোমিয়ারটা থাকবে, বা মাঝখানের অঞ্চলটা থাকবে, ঠিক আছে? এরকম থাকবে। এই যে আমি যে ক্রোমোজোম ক্রোমোজোম যে কাটছিলাম, মাঝখানে কি সেন্ট্রোমিয়ার, তো অবশ্যই এই যে তোমার মেরু সেন্ট্রোমিয়ার, যেটা সেন্ট্রোমিয়ারটা থাকবে মেরুমুখী, মানে রাস্তার মাথায় থাকবে বা সোজা থাকবে, মাথাটা হবে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে? তার মানে এই পার্টটা থাকবে হয় এদিকে নাহলে এইদিকে, ঠিক আছে? এটাই, এই যে মাঝখানে পার্টটা হচ্ছে আগে থাকবে, তারপর হচ্ছে কি দুইটা এরকম ভি আকৃতি দিবা, সবগুলো ভি আকৃতি দিবে এরকম না, কিছু হচ্ছে এল আকৃতি দিবা। এটা ধরো এ বাহু বড়, এ বাহু হচ্ছে ছোট, আবার একটা দিবে হচ্ছে যে আকৃতির, বাহু অনেক বড়, এ বাহু একটু ছোট,
ঠিক আছে, বা অনেক ছোট হবে। ঠিক আছে, এই তো এইভাবে আমি আঁকাইলাম। তো এটা হলো কি আমাদের প্রোমেটাফেজ, মেটাফেজ, এবার হচ্ছে কি অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপ শেষ হইল। এইবার হচ্ছে টেলোফেজ। টেলোফেজ দশা কি হচ্ছে, জাস্ট দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমি কি করব, যে এই দশাটা যদি আঁকাই, এইবার হচ্ছে কোষ প্লেট যেহেতু গঠন করব, এর জন্য আমি কি করব, এখানে হচ্ছে গোল দিব। গোলটা বেশি বড় হয়ে গেছে, ধরো এরকম একটা গোল দিলাম, আর এরকম কি একটা গোল দিলাম। ঠিক আছে, নতুন দুইটা কোষ সৃষ্টি হচ্ছে, এবং এখান থেকে কি হারাই গেছিল, নিউক্লিওলাস হারাই গেছিল। তো আমি নিউক্লিওলাস দিব, নিউক্লিওলাস দিব, নিউক্লিয়ার এনভেলপ তো দিছি, নিউক্লিয়ার এনভেলপ দিছি, নিউক্লিওলাস দিব। ক্রোমোজোম, এই যে ক্রোমাটিডগুলো দুই সাইডে কি করছে, ক্রোমোজোম তৈরি করছে। ঠিক আছে, এরকম লম্বা লম্বা ক্রোমোজোম তৈরি করছে। প্রোফেজে যেটা দেখছিলা ঠিক সেম ভাবে এরকম কি করবা, লম্বা লম্বা কিছু ক্রোমোজোম দিবা, একটু বেশি করে দিও, আমি হচ্ছে কম করে দিলাম। আচ্ছা, আর এদের সাথে একটা ডট ডট দিয়ে যুক্ত করে দিবা, দুইটা কোষ ডট ডট দিয়ে যোগ করে দিবা। এই তো হয়ে গেল। এটা হচ্ছে কি আমাদের লাস্টের যে ধাপ, সেটা হচ্ছে টেলোফেজ। এই তো চিত্র হচ্ছে টেলোফেজ। ঠিক আছে, টেলোফেজ। এই তো আমাদের মোটামুটি পড়া শেষ। এবার হচ্ছে লাস্ট আমাদের একটা টপিক, সেটা হচ্ছে মিওসিস আছে। মিওসিস পড়লে কি আমাদের সব পড়া শেষ হয়ে যাবে। এবার দেখার একটা এমসিকিউ 5 নাম্বার, সবাই একটু ট্রাই করো যে সাইটোকাইনেসিসের পূর্বে কোনটি ঘটে। সবাই কিন্তু এটা ট্রাই করবা যে সাইটোকাইনেসিসের পূর্বে পূর্বে কোনটা ঘটে, অ্যানাফেজ, টেলোফেজ, মেটাফেজ, ইন্টারফেজ। সবাই যেটা করবা, সবাই হচ্ছে 5 লিখে ABCD, যার যেটা আনসার সবাই দিবা। আমি কিন্তু সবারটা চেক করব, আমি দেখবো যে তোমরা আসলে পড়াটা বুঝছো কিনা। আচ্ছা, এরপরে কি আছে, মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব আমি যদি একবারে শর্টকাটে বলি বা তোমাদেরকে বোঝানোর জন্য বলি, যে মাইটোসিস কেন দরকার। মাইটোসিস হচ্ছে একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি করে। তো আমাদের যে জীবের যে বৃদ্ধি, জীবের যখন কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়, সেখান থেকে যে আবার ক্ষয়পূরণ, বা বলতে পারো আমাদের নর্মালি যে জৈবিক প্রক্রিয়ার জন্য মাইটোসিস অপরিহার্য। যদি মাইটোসিস প্রক্রিয়া না চলতো, আমরা হচ্ছে বড় হইতে পারতাম না। ঠিক আছে, যদি আমরা বড় হইতে না পারি, সেক্ষেত্রে কি আমরা একটা কোষেই থাকতাম। তো আমরা যেহেতু একটা কোষ থেকে বিভিন্ন কোষে বা লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষে বিভক্ত হচ্ছি, বা অনেকগুলা কোষের মানুষ হচ্ছি বা প্রাণী হচ্ছি, এই জন্য কি দরকার, মাইটোসিস দরকার। তো এক জায়গায় কেটে গেছে, তার মানে কি সেখানে হচ্ছে কোষগুলো মারা গেছে, সেখানে নতুন কোষ হইতে হবে। তারপরে বলতে পারো যে উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, যে উদ্ভিদের নতুন নতুন পাতা হয়, নতুন মূলের শিকড় গজায়। ঠিক আছে, উদ্ভিদের কিছু কাণ্ড বের হয়। উদ্ভিদের কি থাকে, কিছু বর্ধিষ্ণু অঞ্চল। বর্ধিষ্ণু অঞ্চল মানে কি, যে অঞ্চল বৃদ্ধি পায়। এরকম বর্ধিষ্ণু যে সকল অঞ্চল হয় বা অঞ্চল আছে, সেগুলোতে কি হয়, যে মাইটোসিস হয়ে থাকে। তো এই কথাগুলো হচ্ছে তোমাদের বইয়ে এইভাবে লেখা আছে। যে দেখো, আমরা যদি একটু পড়া ট্রাই করি, যে এখানে কি কি বলা আছে। দেখো, যে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এর মধ্যে আকার এবং আয়তনের ভারসাম্য রক্ষা হয়। কারণ কি, নিউক্লিয়াসও একবারই বিভাজিত হয় এবং সাইটোপ্লাজম একবারই বিভাজিত হয়। এই জন্য কি, যে তোমার মাতৃকোষ এবং অপত্য কোষ, বা বলতে পারো প্রথমে যে কোষটা থাকে এবং পরবর্তীতে নতুন যে কোষটা সৃষ্টি হয়, সবগুলার আকার, আকৃতি, বৈশিষ্ট্য, ডিএনএ, ক্রোমোজোম সব সমান। কোনো প্রকার এখানে কি নাই, পার্থক্য নাই। যার ফলে কি হয়, বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। তাহলে কি হবে, যে দৈহিক বৃদ্ধি ঘটবে। আচ্ছা, এখানে হচ্ছে মেইন কিওয়ার্ড এটা। বহুকোষী জীবী জাইগোট নামক একটা কোষ থেকে সৃষ্টি হয়। দেন হচ্ছে এই একটা কোষ বারবার বিভাজিত হয়ে কি পূর্ণ একটা জীবে পরিণত হয়। এই তো অসংখ্য হবে, অসংখ্য অসংখ্য অসংখ্য। আচ্ছা, মাইটোসিসে তৈরি অপত্য কোষে, মাইটোসিস হওয়ার ফলে যে অপত্য কোষটা তৈরি হয়, এর ক্রোমোজোম সংখ্যা এবং গুণাগুণ আগের কোষের সমানই হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপরে কি বলছে, যে মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়। কিছু কিছু ক্ষেত্রে অঙ্গজ প্রজনন হয়, মানে একটা অঙ্গ থেকে, মানে দেখা গেছে যে একটা ডাল কেটে তুমি কি মাটিতে পুঁতে দিছো, সেই ডাল থেকে কি নতুন একটা গাছ সৃষ্টি হচ্ছে, এগুলোকে আমরা বলতেছি কি অঙ্গজ প্রজনন। তো অঙ্গজ প্রজনন মাইটোসিসের কারণে হয়। জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে, ঠিক আছে, সংখ্যা সংখ্যা হবে, ঠিক আছে, সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে জনন কোষ তৈরি। মিওসিস শুধুমাত্র জনন কোষ তৈরি করবে, কিন্তু জনন কোষের যে সংখ্যা বৃদ্ধি, এটা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে হবে। ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি করার জন্য মাইটোসিস দরকার। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হয়। এগুলো তোমরা পারবা, এগুলোতে কঠিন কিছু নাই। এরপর দেখো যে মাইটোসিসের গুরুত্ব, এটা ছেলে তোমরা কি একটা ছন্দের মাধ্যমে শিখতে পারো। সেটা কি, দেবযানী
পুনরায় কোটি টাকা ক্ষতিগ্রস্ত। কি বললাম যে মাইটোসিসের যে গুরুত্বগুলো আছে, গুরুত্বগুলো তোমরা চাইলে একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে শিখতে পারো। সেটা কি? দেবযানী পুনরায় কোটি টাকা ক্ষতিগ্রস্ত। মানে কি, সে হচ্ছে একটা ব্যবসা করতে গেছিল, ব্যবসা করতে যেয়ে সে হচ্ছে কোটি টাকা মার খাইছে, ঠিক আছে, কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে দেবযানী, দেতে হচ্ছে দেহ গঠনে হেল্প করে, বতে হচ্ছে বংশ বৃদ্ধিতে হেল্প করে। কোন ধরনের জীবে? সেটা হচ্ছে এককোষী এবং অনুন্নত জীবে। কিন্তু উন্নত জীবের বংশবৃদ্ধি ঘটবে কার দ্বারা? মিওসিসের দ্বারা, ঠিক আছে। খুব ভালোভাবে খেয়াল রাখবা যে উন্নত জীবের ক্ষেত্রে মিওসিসের মাধ্যমে বংশবৃদ্ধি হবে। দেবযানী যাতে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি করে এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি করে। কিন্তু যদি বলে জনন কোষ তৈরি করে কে? জনন কোষ, এটা হচ্ছে জনন কোষ তৈরি করা, ঠিক আছে। আর এটা হচ্ছে জনন কোষের বৃদ্ধি সাধন করা। জনন কোষ তৈরি করবে হচ্ছে মিওসিস। জনন কোষ, জনন কোষ তৈরি করবে কে? মিওসিস, মিওসিস। তারপর হচ্ছে যদি বলে যে উন্নত জীবের ক্ষেত্রে বংশবৃদ্ধি, উন্নত জীবের বংশবৃদ্ধি, এটাও কি মিওসিসের মাধ্যমে হবে। মিওসিস। আচ্ছা, জানি নতে হচ্ছে নির্দিষ্ট আকার আকৃতি বজায় রাখবে। পথে পুনরায় যেহেতু সে হচ্ছে আবার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই পুনরায়তে হচ্ছে পুনরুৎপাদন, মানে হচ্ছে নতুন নতুন কোষ নতুন করে সৃষ্টি হবে, পুনরুৎপাদন হবে। কোটিতে হচ্ছে ক্রোমোজোমাল সংখ্যা এবং গুণাগুণ একই থাকবে। তাতে হচ্ছে টিউমার সৃষ্টি হয় এই মাইটোসিসের কারণে। যদি অস্বাভাবিক মাইটোসিস হয় সেটা আমরা সামনে দেখব। কাতে হচ্ছে ক্যান্সার, টিউমার ক্যান্সার সৃষ্টি হবে যদি কি হয়? যে অস্বাভাবিক মাইটোসিস হয়। অস্বাভাবিক, ঠিক আছে, অস্বাভাবিক মাইটোসিস হইলে, ঠিক আছে, মাইটোসিসের ফলে এটা হয়, মাইটোসিস হলে এটা হবে। ক্ষতি, যদি ক্ষতস্থান পূরণ করতে হয় বা দেহের ক্ষয় পূরণের ক্ষেত্রে মাইটোসিস হেল্প করে। তারপর যে গ্রস্ত হচ্ছে কি গুণগত বৈশিষ্ট্য সেম থাকে। আর লাস্টে কি এক্সট্রা হিসেবে তোমরা মনে রাখতে পারো যে অঙ্গজ প্রজননে মাইটোসিস হেল্প করে। এই কয়েকটা জায়গায় কি হবে? যে মাইটোসিসের কাজ হয় বা মাইটোসিসের গুরুত্ব এই সকল জায়গায় ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখো যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়? সবাই একটু আনসার করো। যে ক্রোমোজোমের সংখ্যা একই থাকে, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, আর ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি হয়। এটা হচ্ছে কি 6 নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে তোমাদেরকে সলভ করাই দিই। সেটা হচ্ছে কি যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়? যে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। ওকে, ঠিক আছে। নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয় না, নিউক্লিয়াস যদি তোমার সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, নিউক্লিয়াসও কি একবারই বিভাজিত হয়। তার মানে কি ডাবল বিভাজন হবে না, ঠিক আছে, তার মানে এটা ভুল। আচ্ছা, ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টি হয়, তার মানে এটাও সঠিক। তার মানে হচ্ছে 1 আর 3 সঠিক। তাহলে আনসার কি হবে? আনসার হবে খ। আচ্ছা, এরপর দেখো অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। নরমালি ধরো একটা জায়গায় ডেইলি একটা করে কোষ বিভাজন হওয়া দরকার। কোনো কারণে যদি এইখানে 2টা করে কোষ সৃষ্টি হয়, তখন কি হবে? এখানে কোষের একটা কি বলা যায় যে আধিক্য হবে বা বেশি বেশি কোষ হয়ে যাবে। তখনই কি হবে? যে টিউমার এবং ক্যান্সারের সৃষ্টি হবে। তো অনিয়ন্ত্রিত যদি কোষ বিভাজন হয় বা অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়? যে তোমার টিউমার এবং ক্যান্সার হয়ে থাকে, ঠিক আছে। এবং দেখো এখানে কি বলা আছে? যে টিউমার, ক্যান্সার এগুলো কি অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। অস্বাভাবিক কোষ বিভাজন হইলে নর্মালি যেরকম হওয়ার কথা ছিল, তোর এখানে একটা কোষ হওয়ার কথা ছিল, এখানে 100টা কোষ হয়েছে, তখন কি এখানে ফুলে যাবে? এটা কি এক ধরনের টিউমার। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 1টি থেকে 2টি, 2টি থেকে 4টি এইভাবে কোষের সংখ্যা বৃদ্ধি হইতে থাকে। তো এখানে দেখা যাচ্ছে একদিন 1টা থেকে 2টা হওয়ার কথা, কিন্তু কি একদিন 1টা থেকে 2টা, 4টা, 8টা, তারপরে কি 16টা, 32টা, এইভাবে কি বাড়তে আছে। তখন কি হবে? সেখানে হচ্ছে টিউমার সৃষ্টি হবে। যদি এইভাবে যদি এরকম হয় যে কোনো কারণে কোষ বিভাজনের যে নিয়ন্ত্রণ সেটা যদি নষ্ট হয়ে যায়, তখন কি তোমার টিউমার সৃষ্টি হবে। আচ্ছা, আর প্রাণঘাতী যে টিউমার সেটাকে আমরা কি বলতেছি? ক্যান্সার বলতেছি। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা। আচ্ছা, তাও দেখো ক্যান্সার কোষ কি কারণ হচ্ছে? এই সেম একই কাহিনী, যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের কারণ হচ্ছে। এইবার আমরা দেখব যে জরায়ু মুখের ক্যান্সার, কি বললাম? জরায়ু মুখের ক্যান্সার কি কারণে হয়? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসে। জরায়ু মুখের ক্যান্সার কেন হয়? এটা হচ্ছে এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্ষয় আসে, ঠিক আছে। এটা হচ্ছে মেলি ক্ষয় আসে। এটা কি বললাম? যে ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। জরায়ু মুখের ক্যান্সার কেন হয়? কারণ হচ্ছে এক ধরনের ভাইরাস আছে যেটাকে আমরা বলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 2টা জিন আছে, একটা হচ্ছে E6 আর একটা হচ্ছে E7। E6 এবং E7 নামের যে 2টা জিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে, সে কি করে? সে হচ্ছে এই যে আমাদের কোষ বিভাজনের যে প্রক্রিয়া, হ্যাঁ, এটাকে হচ্ছে নষ্ট করে দেয়। এটার যে নিয়ন্ত্রণ সেটাকে নষ্ট করে দেয়। যেখানে যেই রকম ভাবে কোষ বিভাজন হওয়ার কথা ছিল, সেটাকে হচ্ছে সেই যে রুলসটাকে ব্রেক করে দেয়।
যার কারণে কি হয়, সে হচ্ছে এমন কিছু প্রোটিন তৈরি করে যার কারণে হচ্ছে এই যে কোষ বিভাজন যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে হচ্ছে সে হচ্ছে সরাই দেয়, সরাই দিয়ে সে হচ্ছে তার মতো করে কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, এবং যার কারণে কি হয় যে তোমার জরায়ু মুখের ক্যান্সার সৃষ্টি হয় বা টিউমার সৃষ্টি হয়। ঠিক আছে, টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সার হয়। তাহলে কি বললাম যে জরায়ু মুখের টিউমার বা ক্যান্সার কি কারণে হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিন যদি আমাদের যে নর্মাল যে কোষ বিভাজন নিয়ন্ত্রক যে প্রোটিনগুলো আছে এগুলোকে যদি নষ্ট করে দেয় তখন হচ্ছে জরায়ু মুখের টিউমার বা ক্যান্সার হয়ে থাকে। আচ্ছা, ওকে। এছাড়া হচ্ছে আরো বিভিন্ন জায়গায় টিউমার ক্যান্সার হইতে পারে, যেমন হচ্ছে লিভার, ফুসফুস, যে কোনো জায়গায় হইতে পারে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় হইতে পারে। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা দেখি যে মিওসিস কাকে বলে, ঠিক আছে, মিওসিস কাকে বলে অনেক বড় একটা সংজ্ঞা। তো আমি আবারও বলতেছি, আমরা যে ভুলটা করি সংজ্ঞা মুখস্থ করার ক্ষেত্রে, সংজ্ঞা মুখস্থ করার ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে পুরোটা জিনিস বুঝতে যাই বা প্রথমে কি পুরোটা জিনিস মুখস্থ করতে চাই। এটা হচ্ছে কি একটা ভুল প্রক্রিয়া। আমাদের কি করতে হবে, একটা সংজ্ঞা থেকে কিওয়ার্ড বের করতে হবে। এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড কোনগুলা, আমরা শুধুমাত্র ওইগুলোকেই ফোকাস করব এবং ওইগুলোকেই মনে রাখার ট্রাই করব। আমরা যদি নোট করি সংজ্ঞা কখনোই, তুমি চাইলে নোট করতে পারো, তো আমি যেটা করতাম যে সংজ্ঞা থেকে কিওয়ার্ডগুলোকে আমি নোট করতাম। হ্যাঁ, আমি যদিও বড় হওয়ার পরে খুব একটা আমি নোট করি না, ছোটকালে আমি যেটা করতাম যে সংজ্ঞা থেকে কিওয়ার্ড বের করে এই কিওয়ার্ডগুলো মনে রাখার ট্রাই করতাম, আর বাকিটাকে আমি নিজের মন মতো করে বানাইতাম বা লিখতাম। তো এখানে দেখো, এখানে মেইন কিওয়ার্ড কি কি আছে দেখো, যে কোষ বিভাজন প্রক্রিয়া, তার মানে কি এটা হচ্ছে এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া। মিওসিস কি এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়া। তার মানে কি কোষ বিভাজন, এখানে আমাকে অবশ্যই বলতে হবে যে এটা কি, এটা কি খায় না মাথা দেয়, এটা হচ্ছে এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া। যেই প্রক্রিয়া কি হচ্ছে, মাতৃকোষের নিউক্লিয়াসটি দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে। কি বলতেছে যে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে। মানে কি, মানে হচ্ছে এই একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে আবার কি আছে, ক্রোমোজোম আছে। ধরো এটা একটা ক্রোমোজোম আছে, তো নিউক্লিয়াস দুইবার বিভাজিত হবে, নিউক্লিয়াস দুইবার ভাঙবে। ক্রোমোজোম ভাঙবে কয়বার, একবার। ঠিক আছে, মানে কি নিউক্লিয়াসটা যদি একবার ভাগে দুইটা হবে, দুইটা ভাঙলে কি চারটা হবে, আর ক্রোমোজোম যেহেতু একবার ভাঙছে তার মানে কি অর্ধেক হবে। ঠিক আছে, আচ্ছা, আরো যদি এই ছবির মাধ্যমে বুঝাই, এই ছবির মাধ্যমে তোমরা একটু ভালোভাবে বুঝবা। দেখো এইটা কি আমাদের নিউক্লিয়াস। প্রথমবারে কি হয়েছে দেখো, প্রথমবারে কি হয়েছে তোমরা একটু ভালোভাবে দেখো। প্রথমবারে হচ্ছে এই যে তোমার নিউক্লিয়াস, শুধুমাত্র নিউক্লিয়াসটাই বিভাজিত হয়েছে। এখানে ক্রোমোজোম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। নিউক্লিয়াসটা ভাঙছে কিন্তু ক্রোমোজোম কি চারটাই আছে না। নিউক্লিয়াস একটা থেকে দুইটা হয়েছে, ক্রোমোজোম কি চারটা থেকে আটটা হয়েছে না, চারটা থেকে চারটাই হয়েছে। তার মানে কি তোমার বলতে পারো এই দুইটা নিউক্লিয়াস, সরি এই দুইটা ক্রোমোজোম এখানে গেছে, এই দুইটা ক্রোমোজোম এখানে গেছে। বলতে পারো যে একটা পুডিং বলতে পারো, পুডিং এর মধ্যে কি আছে, কিসমিস আছে। তুমি হচ্ছে পুডিংকে ভাগ করছো কিন্তু কিসমিস গুলাকে ডিস্ট্রিবিউট করে দিছো। তার কারণে কি হচ্ছে, নতুন নিউক্লিয়াস পাইছো কিন্তু কি নতুন ক্রোমোজোম পাও নাই। যার কারণে কি হয়েছে যে এখানে আগে ছিল চারটা ক্রোমোজোম, এখন হয়ে গেছে কি দুইটা ক্রোমোজোম। আচ্ছা, তাহলে কি হলো যে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হইল ঠিকই, কিন্তু ক্রোমোজোম কি হাফ হাফ হয়ে গেল, বা বলতে পারো যে ক্রোমোজোম বিভাজিত হয় না, যেহেতু হাফ হইতে হবে, কিছু করার নাই। কিন্তু পরবর্তী ধাপে কি হয়েছে যে তোমার নিউক্লিয়াস আবার বিভাজিত হয়েছে। তার মানে কি নিউক্লিয়াস, এটা হচ্ছে এক প্রথম ধাপ, এটা হচ্ছে কি দ্বিতীয় ধাপ। প্রথম মিওসিস যে ধাপ, কোষ বিভাজনটা হয়েছিল বা প্রথম ধাপে কি হয়েছে, নিউক্লিয়াস বিভাজিত হয়েছে কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় নাই। কিন্তু পরের ধাপে দেখো কি হয়, এটা ঠিক আছে, একটা দিকলেই হবে। তো পরের ধাপে কি হচ্ছে দেখো, এইখানে তোমার এই যে, আচ্ছা এখানে কি করছে, এই যে ক্রোমাটিড যেটা আছে, ক্রোমাটিডটাকে আমরা হচ্ছে এক করে দিব। ঠিক আছে, এখানে দেখো এখানে কয়টা আছে, একটা, দুইটা। ঠিক আছে, তো এই যে তোমার ক্রোমোজোম যেটা আছে, এই ক্রোমোজোমটাকে এখানে ছিল একটা, দুইটা, এখানে কি একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে কি হয়েছে, আমাদের অবশ্যই ক্রোমোজোমেরও বিভাজন হয়েছে। এখানে ক্রোমোজোম কয়টা, একটা, দুইটা। এখানে ক্রোমোজোম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। এখানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াস হয়েছে, দুইটা ক্রোমোজোম থেকে চারটা ক্রোমোজোম হয়েছে। তার মানে বলতে পারি প্রথম ধাপে ক্রোমোজোমের কোনো বিভাজন হয় নাই, কিন্তু দ্বিতীয় ধাপে ক্রোমোজোমের বিভাজন হয়েছে। যার কারণে কি বলতেছি যে নিউক্লিয়াসটা দুইবার হয় কিন্তু কি ক্রোমোজোমটা একবার বিভাজিত হচ্ছে। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। একটা মাতৃকোষ ছিল, এখন কয়টা হয়েছে, এখন হচ্ছে চারটা মাতৃকোষ হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এখন দেখো এইখানে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা। কিন্তু লাস্টে যে নতুন কোষ পাইছি, এই নতুন কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা আছে, একটা, একটা, দুইটা। তার মানে চারটা থেকে দুইটা হয়ে গেছে। তার মানে আমি কি বললাম যে নতুন যে কোষ তৈরি হচ্ছে সেখানে ক্রোমোজোমের সংখ্যা, ঠিক আছে, অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হচ্ছে, অর্ধেক হচ্ছে, মাতৃকোষের অর্ধেক হচ্ছে। আর এই যে তোমার কোষ বিভাজন প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলি, মিওসিস বলি। তাহলে কি বললাম যে তোমার প্রথম ধাপে ক্রোমোজোম বিভাজিত হবে না, জাস্ট দুইটা সাইডে চলে যাবে।
আর দ্বিতীয়বার কি হবে, ক্রোমোজোম বিভাজিত হবে। তার মানে তুমি বলতেছো, বা তুমি না, মানে সবাই বলতেছে এটা, যে নিউক্লিয়াসটা দুইবারই বিভাজিত হচ্ছে, ঠিক আছে, নিউক্লিয়াসটা দুইবারই বিভাজিত হচ্ছে, কিন্তু কি ক্রোমোজোমটা হচ্ছে একবার বিভাজিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর এখন যদি আমি বলি যে এখানে প্রথম যে ধাপ বা প্রথম যে বিভাজন, এটাকে আমরা বলতেছি মিওসিস 1, আর দ্বিতীয় যে বিভাজন এটাকে আমরা বলতেছি মিওসিস 2। তার মানে হচ্ছে এটা হচ্ছে মিওসিস 1, এটা কি, এটা হচ্ছে মিওসিস 1, মিওসিস 1, আর এটা হচ্ছে মিওসিস 2। আচ্ছা, মিওসিস 1টা হচ্ছে প্রকৃত মিওসিস, আর মিওসিস 2 কে অনেক সময় মাইটোসিসের সাথেও তুলনা করা হয়। কারণ মাইটোসিস কি হয়, যে তোমার নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, তারপরে কি ক্রোমোজোমে একবার বিভাজিত হয়। এখানেও কি হয়েছে, যে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়েছে এবং কি ক্রোমোজোমে একবার বিভাজিত হয়েছে। আর এই ক্ষেত্রে কি হয় নাই, যে ক্রোমোজোমের কোনো প্রকার বিভাজন হয় নাই, ঠিক আছে, যার কারণে কি হয়েছে, ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে গেছিল, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা অনেক সময় মাইটোসিসের অনুরূপও বলে থাকি, মাইটোসিসের অনুরূপও বলে থাকি, অনুরূপ। আচ্ছা, ওকে। এরপরে দেখো, এরপরে কি আছে, যে মিওসিসের গুরুত্ব, এটা হচ্ছে আমরা একটা ছন্দ দিয়ে শিখতে পারি, সেটা কি, অভি প্রজাতির জিনগত বৈচিত্র্য জানতে। অভি নামে একটা ছেলে আছে, অভি কি করছে, প্রজাতির বিভিন্ন ধরনের প্রজাতি আছে, যেমন হচ্ছে আম, জাম, কাঁঠাল, বিভিন্ন প্রজাতি আছে। তারপরে কি আছে তোমার রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, অনেক ধরনের কি আছে, প্রজাতি আছে। অভি কি করছে, প্রজাতির জিনগত বৈচিত্র্য জানতে সে কার কাছে গেছে, মেন্ডেলের কাছে গেছে। আচ্ছা, তাহলে এই যে ট্রিক, এই ট্রিকের মাধ্যমে আমরা মিওসিসের যে গুরুত্ব, এগুলো চাইলে শিখতে পারি। যেমন কি বলছে, অভি, অভি মানে কি, অভিব্যক্তি, জীবের যে অভিব্যক্তি, এটা হচ্ছে মিওসিসের কারণে আমরা দেখতে পাই। অভি প্রজাতির, প্রজাতিতে হচ্ছে কি, প্রজাতির স্বকীয়তা ধরে রাখা। তারপর কি আছে, জিনগত বৈচিত্র্য, মানে কি, জিনগত বৈচিত্র্য সৃষ্টি হয়। জানতে হচ্ছে জনকোষের সৃষ্টি হয়। মেন্ডেলে হচ্ছে মেন্ডেলের সূত্র প্রমাণ করতে এবং প্রয়োগে এটা হচ্ছে হেল্প করে। কাছে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে। আর লাস্টে কি, গেলোতে হচ্ছে গেমিট বা জনকোষের সৃষ্টি হয়। যেহেতু জনকোষের সৃষ্টি হয়, এর মাধ্যমে কি হবে, বংশবৃদ্ধি হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, তোমাদের বইয়ে এই ছবিটাই আছে, যে তোমার কি হয়, যে জনন মাতৃকোষে তোমার ক্রোমোজোম সংখ্যা থাকে 2 সেট বা 2n বা ডিপ্লয়েড। 2n মানে কি, 2n মানে বোঝানো হয় যে 2 সেট ক্রোমোজোম। 2n, n মানে হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোম। 2n মানে হচ্ছে 2 সেট, n মানে হচ্ছে সেট, কয় সেট। n মানে হচ্ছে এক সেট ক্রোমোজোম, 2n মানে কি, 2 সেট ক্রোমোজোম। প্রথমে প্রত্যেকটা জীবে 2 সেট ক্রোমোজোম থাকে, পরবর্তীতে এটার মিওসিস হয় বা হ্রাসমূলক বিভাজন হয়। হ্রাসমূলক বিভাজন হলে কি হয়, যে এক সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষ পাওয়া যায়। পরবর্তীতে এই এক সেট আর এক সেট মিলে কি আবার 2 সেট হয়ে যায়। যদি এরকম হইতো যে 2 সেট থেকে 2 সেট, এখানে 2 সেট আসতো, এখানে 2 সেট আসতো, এরা যদি মিলিত হইতো তখন কি 4 সেট হয়ে যেত, এটা তো হওয়া সম্ভব না, ঠিক আছে। এই জন্য প্রথম হচ্ছে হাফ হয়, এই হাফ হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলতেছি মিওসিস, ঠিক আছে। আচ্ছা, এবং কি হয়, যে তোমার মাতৃকোষ থেকে ডিম্বাণু, পিতৃকোষ থেকে আসে শুক্রাণু, ডিম্বাণু এবং শুক্রাণু মিলনের ফলে কি তৈরি হয়, নতুন একটা জীব তৈরি হয়, যেটাকে আমরা বলতেছি জাইগোট। জাইগোট হচ্ছে যে কোনো জীবের প্রথম যে দশা। আমাদের ক্ষেত্রে কি হয়, যে আমাদের পিতা থেকে শুক্রাণু আসে এবং মা থেকে ডিম্বাণু আসে। শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয়, তখন সেই কোষটাকে আমরা বলি জাইগোট। আমরাও কি একটা এককোষী জাইগোট থেকে এই লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের মানুষে পরিণত হয়েছি, ঠিক আছে। তো মিওসিস হবে একবার, আর বাকি সারা জীবন কি হবে, মাইটোসিস হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে। এই যে একই জিনিস একটু আগে আমরা দেখছিলাম। আচ্ছা, এবার হচ্ছে মিওসিস কোথায় ঘটবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা থেকে আমরা এমসিকিউ আসলে পারি না। দেখো, মিওসিস প্রধানত ঘটবে হচ্ছে জীবের জনন কোষ বা গেমেট সৃষ্টির সময়, মানে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হওয়ার সময় মিওসিস ঘটবে। আচ্ছা, জনন মাতৃকোষে ঘটবে। নর্মালি যদি বলে এক সেন্টেন্স আনসার দাও বা একটা কথা আনসার দাও, তুমি বলবো কোথায়, জনন মাতৃকোষে ঘটবে। মিওসিস কোথায় ঘটবে, জনন মাতৃকোষে ঘটবে। তো সবসময় এই জিনিসটা মানে না। কারণ কি, দেখো, যারা হচ্ছে উন্নত প্রজাতির বা উন্নত উদ্ভিদ বা উন্নত প্রাণী, তাদের ক্ষেত্রে জনন মাতৃকোষে হয়, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। তো সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে, এটা কি পুষ্পের ক্ষেত্রে বলতেছে, যদি সেটা কি হয়, সপুষ্পক উদ্ভিদ হয়, উদ্ভিদের ক্ষেত্রে যে পুংস্তবকের পরাগধানী এবং স্ত্রীস্তবকের যে ডিম্বক, এখানে কি হয়, যে তোমার এদের যে জনন মাতৃকোষ, এদের জনন মাতৃকোষ থেকে জনকোষ তৈরি হয়। কোন প্রক্রিয়া, মিওসিস প্রক্রিয়া। মানে কি, ধরো এটা হচ্ছে পরাগধানী, 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 এখানে কি আছে, এখানে তোমার 2n বা ডিপ্লয়েড সেল আছে বা 2 সেট ক্রোমোজোম আছে। আবার এখানে কি আছে, ধরো ডিম্বক, ডিম্বকেও কি আছে, 2 সেট ক্রোমোজোম বিশিষ্ট কোষ আছে।
এদের মধ্যে কি হবে, এইখান থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হবে। কেমনে তৈরি হয় এটা হচ্ছে আমরা একাদশ অধ্যায়ে পড়বো, বা তোমরা যখন ইন্টারে আসবা তখন এটা জিনিসটা জানবা। তো এখান থেকে কি তৈরি হবে, শুক্রাণু। শুক্রাণু, এই শুক্রাণুটা কি, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। এটা কি, এটা হচ্ছে হ্যাপ্লয়েড। আর ডিম্বাণু যখন তৈরি হবে এটা কি হ্যাপ্লয়েড হবে, ডিম্বাণু, এটাও কি হ্যাপ্লয়েড। আচ্ছা, এই যে আমি বললাম যে পরাগধানী এবং ডিম্বক এদের যে কোষ, এই কোষটাকে আমরা বলতেছি জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষ যখন এটা আমি কিসের ক্ষেত্রে আলোচনা করতেছি, যখন এটা আমি পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে আলোচনা করতেছি, তখন পুরুষেরটা হচ্ছে পরাগধানী, স্ত্রীটা হচ্ছে ডিম্বক। তো পরাগধানীর জননমাতৃকোষ এবং ডিম্বকের জননমাতৃকোষ থেকে তোমার শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়। এই যে শুক্রাণু আর ডিম্বাণু এগুলা কি, এগুলো হচ্ছে জনন কোষ। জনন কোষ এগুলো কি, এক একটা জনন কোষ। তাহলে জনন কোষ তৈরির জন্য জনন মাতৃকোষে, যে এগুলো কি জনন মাতৃকোষ, এই যে এগুলো কি জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষে জনন কোষ তৈরি করার জন্য কি হবে, মিওসিস হবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম, তাই না, এটা আমরা বুঝলাম সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। এবং উন্নত প্রাণীদের ক্ষেত্রে শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে, প্রাণীদের ক্ষেত্রে কি হয়, পরাগধানীর জায়গায় আমি কি পড়বো, যে শুক্রাশয়, আর স্ত্রী দেহের ক্ষেত্রে ডিম্বকের জায়গায় আমি পড়বো কি, ডিম্বাশয়। ওকে, বুঝতে পারলাম। কিন্তু একটা ব্যতিক্রম আছে, এটা হচ্ছে কি, শৈবাল, ছত্রাক, মস জাতীয় অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়, দেন হচ্ছে জাইগোটে এই ধরনের বিভাজন ঘটে। আচ্ছা, এখানে কি বলছে, তো আমরা তো টুয়েন, ধরো আমরা হচ্ছে টুয়েন, ধরো আমার পিতা হচ্ছে টুয়েন, মাতা হচ্ছে টুয়েন। তো ওদের যদি টুয়েন টুয়েন মিলিত হয় তখন কি 4n হয়ে যাবে, এটা তো সম্ভব না, আমাকে অবশ্যই কি টুয়েনই হইতে হবে। এই জন্য যেটা হয়, আগে হচ্ছে এন হয়ে নেয়, ঠিক আছে। এগুলো হচ্ছে জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, এগুলো কি করবে, প্রথমে এন হয়ে নিবে। এই যে এন হইল জনন মাতৃকোষ, হ্যাঁ, এই যে এন হইল, এন হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি মিওসিস। তার মানে জনন মাতৃকোষে কি হইল, মিওসিস হইল। মিওসিস হওয়ার ফলে কি পাইলাম, এখানে এন পাইলাম, এখানে এন পাইলাম। পরবর্তীতে এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে কি আমি আবার সৃষ্টি হইলাম, টুয়েন হইল। তার মানে টুয়েন থেকে টুয়েন হইল। কিন্তু যারা হ্যাপ্লয়েড, যারা নিজেরাই এন, ঠিক আছে, যারা নিজেরাই এন, তারা কি মিওসিস করে হাফ এন হবে? হাফ এন হওয়া কি সম্ভব? সবসময় মনে রাখবা যে প্রকৃতিতে হাফ এন হওয়া সম্ভব না। কি হওয়া সম্ভব না? এই যে হাফ এন হওয়া সম্ভব না। তাইলে কি হবে, হাফ এন হওয়া যেহেতু সম্ভব না, তাই তো আমার অন্য একটা পদ্ধতি আনতে হবে। সেজন্য তারা কি করবে, যারা হচ্ছে নিজেরাই হ্যাপ্লয়েড, আমরা কি ডিপ্লয়েড জীব, আমাদের 2n বা 2 সেট ক্রোমোজোম আছে, যাদের 1 সেট ক্রোমোজোম, তারা কি করবে, তারা হচ্ছে এইটা হইতে পারবে না। তারা যেটা করবে, তারা হচ্ছে এন এন মিলিত হবে, ঠিক আছে। তারা কি করবে, তারা হচ্ছে এন এন মিলিত হবে, এন প্লাস এন প্রথমে মিলিত হবে, মিলিত হয়ে 2n বা জাইগোট তৈরি হবে। জাইগোট সবসময় কি হবে, 2n হয়। পরবর্তীতে এই জাইগোটে আবার কি হবে, মিওসিস হবে। জাইগোটে কি হবে, মিওসিস হবে। এটা হচ্ছে জাইগোট, জাইগোট, জাইগোটে কি হবে, মিওসিস হবে। তাহলে কি এন থেকে আবার এনই পাবো। এন থেকে হাফ এন হওয়া সম্ভব না, এই জন্য এন প্লাস এন, শুক্রাণু এবং ডিম্বাণু প্রথমে মিলিত হবে। যদি এত কিছু তোমাদের বোঝার দরকার নাই, এটা হচ্ছে নেক্সট যখন উপরের ক্লাসে যাবা তখন বুঝবা। জাস্ট একটুকু মনে রাখো, যেহেতু হাফ এন হওয়া সম্ভব না, প্রথমে এন প্লাস এন মিলে 2n হবে, দেন হচ্ছে কি মিওসিস হয়ে এন হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে এখানে পড়া। এবার দেখো যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন কোষ বিভাজনের কারণে। কি বলছে, একটা হচ্ছে জনন কোষ তৈরি করতে বা জনন কোষ সৃষ্টি করতে, যদি বলতো জনন কোষের সৃষ্টি তখন হয়তো মিওসিস। কিন্তু যেখানে দেখবা সংখ্যা বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি দেখলে কি মাইটোসিস হয়ে যাবে। কি হয়ে যাবে, মাইটোসিস হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে মাইটোসিস আর মিওসিসের পার্থক্য, এটা পড়লে কি আমাদের এই অধ্যায় মোটামুটি শেষ। তো দেখো মাইটোসিস এবং মিওসিস, দেখো মাইটোসিস কোথায় হয়, ডিপ্লয়েড কোষে সংঘটিত হয়, আর মিওসিস আচ্ছা কি বলছে যে ডিপ্লয়েড কোষ, আচ্ছা এখানে এরকম হবে যে হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষ উভয় জায়গায় সংঘটিত হয়, হ্যাপ্লয়েড প্লাস ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড প্লাস ডিপ্লয়েড দুই কোষেই সংঘটিত হয়। মিওসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষ হইতে পারবে। একটু আগে দেখছিলাম যে এন থেকে হাফ এন হওয়া সম্ভব না, মানে হ্যাপ্লয়েড সেলে এন মানে কি, এক সেট ক্রোমোজোম থাকলে হ্যাপ্লয়েড, তার মানে এন সংখ্যক ক্রোমোজোমে কি হওয়া যায় না, মিওসিস হওয়া যায় না। আচ্ছা, এটাই বলছে।
শুধুমাত্র ডিপ্লয়েড কোষে মিওসিস হতে হবে, ঠিক আছে? তার মানে কি 2n থেকে হইতে হবে, ঠিক আছে? 2n থেকে n হইতে পারবে, n থেকে হাফ n হইতে পারবে না, ঠিক আছে? এটা হইতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে হইতে পারবে না। আচ্ছা, যে কোষে সংগঠিত হয় মাইটোসিস হবে জনন মাতৃকোষ ব্যতীত সব জায়গায়। আর জনন মাতৃকোষে কি হবে? নরমালি জনন মাতৃকোষে ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে জনন মাতৃকোষে তোমার মিওসিস হয় এবং হ্যাপ্লয়েড জীবের ক্ষেত্রে জাইগোটে মিওসিস হয়। এই যে একটু আগে যেটা দেখালাম যে হ্যাপ্লয়েড জীব যারা বা এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট যারা তাদের হচ্ছে জাইগোটে যে মাইসিস হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের বিভাজন, ঠিক আছে? মাইটোসিসে নিউক্লিয়াস ক্রোমোজোম দুইটাই কি একবার করে বিভাজিত হবে। মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস দুইবার হবে কিন্তু কি ক্রোমোজোম একবার হবে। যেহেতু ক্রোমোজোম একবার হচ্ছে এই জন্য কি হাফ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। অপত্য কোষের সংখ্যা এখানে একটা থেকে দুইটা হয়, এখানে কি একটা থেকে চারটা হয়। আচ্ছা, এরপরে কি আছে যে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা, যেহেতু এখানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার করে বিভাজিত হচ্ছে সমান থাকবে, আর এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যাবে। এরপরে কি আছে অপত্য কোষের গুণাগুণ। মাইটোসিসে যেহেতু কোনো প্রকার হাফ টাফ এইসবের কাহিনী নাই, অপত্য কোষ মাতৃকোষের মতোই হবে। অপত্য মানে কি নতুন, আর মিওসিসের ক্ষেত্রে কি হবে যে চেঞ্জ আসবে, কি হবে যে মাতৃকোষের থেকে কিছুটা ভিন্ন হবে। আচ্ছা, অপর নাম মাইটোসিসের অপর নাম হচ্ছে সমীকরণিক বিভাজন, আর মিওসিসের অপর নাম হচ্ছে হ্রাসমূলক বিভাজন। এটা হচ্ছে এর আগে আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, এরপরে দেখো যে মিওসিসের প্রকারভেদ, যদি ওইভাবে তোমাদের নাই, জাস্ট হচ্ছে তোমাদেরকে এটা এমনি, এটা হচ্ছে এক্সট্রা স্লাইড, এটা পড়ার দরকার নাই, এটা হচ্ছে তোমরা এমনি চাইলে পড়তে পারো। সেটা হচ্ছে মিওসিসের কোষ বিভাজনের সময় একটা কোষ পরপর দুইবার বিভাজিত হয়। আমরা দেখছি প্রথমে একবার বিভাজিত হয়, তারপর আবার বিভাজিত হয়, যার কারণে একটা কোষ থেকে চারটা কোষ পাচ্ছি। প্রথম যে বিভাজন এটা হচ্ছে কি মেইন মিওটিক বিভাজন বা মিওটিক 1 বা মিওসিস 1, আর দ্বিতীয় যে বিভাজন সেটাকে আমরা মিওটিক 2 বা মিওসিস 2 বিভাজন বলে থাকি, যেটা কি নাকি মাইটোসিসের মতোই। আচ্ছা, তারপর দেখো যে আমরা হচ্ছে সিকিউ দেখি। তো এখানে আমরা জাস্ট একটা টাইপ দেখলেই, একটা সিকিউ শিখলেই কি তুমি সবগুলো সিকিউ পারবা। তো দেখো এইখানে এই যে টাইপ, এখানে যদি আমি দেখি, দেখো 2n থেকে n হচ্ছে, যখনই 2n থেকে n হবে তার মানে এই যে x দশায় কি হচ্ছে, x দশায় হচ্ছে মাইটোসিস হচ্ছে। আর যখন দেখবা সরি 2n থেকে যদি 2n হয়, এই যে 2n থেকে 2n হচ্ছে, যেহেতু 2n থেকে 2n হচ্ছে এটা হচ্ছে কি মাইটোসিস। আর যদি 2n থেকে n হয় বা হাফ হয় সেটা হচ্ছে মিওসিস। এবার দেখো যে x বিভাজনের তৃতীয় ধাপ, x বিভাজন কোনটা? মাইটোসিস কোষ বিভাজন, কারণ কি 2n থেকে 2n হচ্ছে x বিভাজনের তৃতীয় ধাপ, তাহলে মাইটোসিসের তৃতীয় ধাপ কোনটা? মেটাফেজ ধাপ, ঠিক আছে? তো মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়, বা যেই ধাপে ক্রোমোজোমগুলো সবচাইতে মোটা এবং খাটো হয় তার মানে কি মেটাফেজ ধাপকে বুঝাইতেছে, সেই ধাপটি ব্যাখ্যা করো। তার মানে হচ্ছে মেটাফেজ ধাপের একটা ছবি এঁকে তুমি কি ব্যাখ্যা করে দিবা। এক্স বিভাজনের চতুর্থ ধাপ, এক্স মানে কি? এক্স মানে হচ্ছে তোমার মাইটোসিস। মাইটোসিসের চতুর্থ ধাপ হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপ নিয়ে কথা বলতে বলছে। ওকে, যেই ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো মেরুমুখে চলে যায় সেই ধাপের হচ্ছে সচিত্র বর্ণনা, মানে কি চিত্র বর্ণনা দিতে বলছে। উদ্দীপকের এক্স বিভাজন প্রক্রিয়া এর সর্বশেষ ধাপ, এক্স হচ্ছে কি মাইটোসিস, সর্বশেষ ধাপ হচ্ছে টেলোফেজ। আচ্ছা, চিত্রের এক্স ও ভি বিভাজন, সরি ভি না, এটা হচ্ছে ওয়াই হবে, ওয়াই বিভাজন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, মানে হচ্ছে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য বর্ণনা করতে বলছে। উদ্দীপকের চিত্রের এক্স বিভাজন প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিসের ধাপ, আচ্ছা ক্যারিওকাইনেসিস ধাপের চিহ্নিত চিত্র আঁকো। মানে কি এক্স বিভাজন মানে কি মাইটোসিসের বিভাজন বা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস মানে কি পাঁচটা আঁকাইতে বলছে। ক্যারিওকাইনেসিসের ধাপ কয়টা? পাঁচটা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তার মানে কি চারটারই চিত্র আঁকতে বলছে। আচ্ছা, এবার হচ্ছে ঘয়ে দেখো, ঘয়ে কি বলে যে ওয়াই বিভাজন প্রক্রিয়াটি প্রজাতির বৈচিত্র্য সৃষ্টি করে, বিশ্লেষণ করো। ওয়াই মানে কি? এই যে তোমার মিওসিস, মিওসিসে কি হয় যে তোমার ক্রোমোজোম সংখ্যা হাফ হয়, মাতৃ যে কোষ থাকে মাতৃকোষ থেকে অপত্য কোষের মধ্যে কি হয় যে ডিফারেন্স দেখা যায়, ঠিক আছে? এই জন্য বৈচিত্র্যটা আমরা দেখতে পাই, ঠিক আছে? এটা হচ্ছে তুমি ব্যাখ্যা করবা। জীবের ক্রোমোজোমের সমতা রক্ষায় ওয়াই কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ যদি মায়োসিস কোষ বিভাজন না হইতো, মানে যদি হাফ না হইতো, তাহলে আমার বাবা ছিল 2n, আমার মা ছিল 2n, যদি হাফ না হইতো আমি হয়ে যেতাম কি 4n। তার মানে কি ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকতো না। এই জন্য কি হয়, যাকে হাফ হয়ে যায়, হাফ হওয়ার পরে মিলিত হয়। এটা তুমি ব্যাখ্যা করবা। জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় এক্স এবং ওয়াই কোষ বিভাজন প্রক্রিয়ার মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? কি বলছে? জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষা, মানে কি গুণ যাতে চেঞ্জ না হয়,
গুণ যদি চেঞ্জ করতে না হয় তখন আমরা কি করব? তখন আমরা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন করব। কারণ মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ অপত্য কোষ বা মাদার সেল আর ডটার সেল বা বলতে পারো আগের কোষ আর পরের কোষ সমান থাকে, গুণগত স্থিতিশীলতা থাকে। কিন্তু মিওসিসে কি হয় যে গুণগত বৈচিত্র্য দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, এই তো এরপর হচ্ছে তোমাদের জন্য ক দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো পড়তে পারো। মোটামুটি আমরা এগুলো পড়ে ফেলছি, এগুলো তোমাদের জন্য সাজেশনস মূলক, এগুলো পড়লেই হয়ে যাবে। এই যে খ এবং শর্ট কোশ্চেনের জন্য এগুলো তোমরা একটু নিজেরা পড়ে নিবা, তাহলেই হবে। আচ্ছা, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আচ্ছা, সিকিউ এর একটা প্র্যাকটিস, এটা তোমাদেরকে করাই দিই। কি বলছে যে জবা গাছের কচি কাণ্ডে এবং পরাগধানী কোষ বিভাজনের মধ্যে ভিন্নতা দেখা যায়। কি বলছে যে জবা গাছের কচি কাণ্ডে, তো জবা গাছের কচি কাণ্ড কি? এটা হচ্ছে বর্ধনশীল একটা অঞ্চল, তাহলে এখানে কি হবে? এখানে অবশ্যই মাইটোসিস হবে। এখানে কি হবে? মাইটোসিস হবে, মাইটোসিস হবে। আর পরাগধানী আমরা এর আগে দেখছি যে উন্নত উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বক এবং প্রাণীর ক্ষেত্রে শুক্রাশয় এবং ডিম্বাশয়, এই চারটা জায়গায় কি হবে? এই চারটা জায়গায় হচ্ছে মিওসিস হবে। আমরা এর আগে দেখছি, এই যে এই স্লাইডটাই দেখো, এই স্লাইডটাই দেখো যে চারটা কথা বলছে, চারটা কথা বলা হয়েছে যে কই 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 এই যে এই যে এই যে এই যে দেখো কোন চারটা জায়গায়, দেখো কোন চারটা জায়গায় আমি হচ্ছে মার্ক করে দিই। হ্যাঁ, আমি হচ্ছে কি দিয়ে মার্ক করবো? হলুদ দিয়ে মার্ক করে দিই। এই যে দেখো কোন কোন জায়গায়? পরাগধানী, ডিম্বক, কিসের ক্ষেত্রে? উদ্ভিদের ক্ষেত্রে। আর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে শুক্রাশয় আর হচ্ছে ডিম্বাশয়। এবং অনুন্নত উদ্ভিদের ক্ষেত্রে একটা মনে রাখবা, সেটা হচ্ছে কোথায়? জাইগোট। অনুন্নত উদ্ভিদের জাইগোট। এই পাঁচটা জিনিস তুমি যদি মনে রাখো তাহলে কি বুঝতে পারবা কোথায় মিওসিস হচ্ছে। আর বাকি সবগুলো কি? মাইটোসিস। শেষ। আচ্ছা, এই দেখো, তাহলে পরাগধানী যেহেতু বলছে তার মানে এখানে কি হবে? মিওসিস হবে। ঠিক আছে, এটা হচ্ছে মিওসিস হবে। এই দুইটার মধ্যে ভিন্নতা দেখা যায়, এটা তুমি ব্যাখ্যা করবা। স্পিন্ডল যন্ত্র কি? তোমরা সবাই পারো। টিউমার সৃষ্টির কারণ কি? এটা তোমরা ব্যাখ্যা করতে পারবা, অলরেডি পড়ানো হয়েছে। প্রথম অংশের কোষ বিভাজনের তৃতীয় পর্যায় মানে হচ্ছে মাইটোসিসের তৃতীয় পর্যায় মানে হচ্ছে মেটাফেজকে ব্যাখ্যা করতে বলছে। আর লাস্টে হচ্ছে দ্বিতীয় কোষ বিভাজনের প্রক্রিয়াটি কি করে? প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে। কারণ কি হয়? যে ক্রোমোজোম সংখ্যা হাফ হয়, বৈচিত্র্য সৃষ্টি হয়, এটা হচ্ছে একটু ব্যাখ্যা করে দিবা। আচ্ছা, লাস্টে যদি দেখি যে এই একটা সিকিউ, এটা হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, তোমাদের জন্য দিলাম। আচ্ছা, ওকে, আমাদের ক্লাসটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। তো যদিও ছোট একটা অধ্যায়, কিন্তু যেহেতু তোমার বোঝার অনেক কিছু আছে, যদি তুমি বুঝে পড়ো দেখবে কি অনেক মজা লাগতেছে। এবং আজকের এই ক্লাসটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করে থাকো, আশা করি এই অধ্যায় পড়তে তোমার সময় লাগবে হায়েস্ট, রিভিশন দিতে হায়েস্ট সময় লাগবে তোমার 20 মিনিট। পরীক্ষার আগের রাতে জাস্ট 20 মিনিট পড়লেই কি, যেহেতু তুমি বুঝতে পারছো, তাহলে কি তোমার 20 মিনিটেই তোমার এই যে তোমার চ্যাপ্টার পুরোটা রিভাইজ দেওয়া হয়ে যাবে। তো বায়োলজি তুমি যদি মুখস্থ করতে চাও তাহলে কি তুমি পড়ে কুল পাবা না, কিন্তু এরকম যদি বুঝে ক্লাস করো, বুঝে বুঝে যদি তুমি একটা টপিক শেষ করো, তখন দেখবা কি খুব অল্প সময়ে তুমি রিভাইজ দিতে পারতেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট অধ্যায়ে তোমাদের সাথে অন্য একটা নেক্সট যে ভিডিও, সেখানে অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের মাই স্কুলের সাথেই থাকো এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবা। আল্লাহ হাফেজ।